আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আবারও চলে আসলাম ইংরেজির ধামাকা একটি ক্লাস নিয়ে। বিভিন্ন মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে সমাধান করে দিব ইনশাআল্লাহ। যে প্রশ্নগুলো অনেকবারই পর্যন্ত পরীক্ষায় এসেছে এবং এই প্রশ্নগুলো থেকে সামনের পরীক্ষায় মানে ঈদের পরে কিন্তু অনেকগুলো সার্কুলার আছে, খাদ্য অধিদপ্তর, বন অধিদপ্তর, পরিবেশ মন্ত্রণালয়ের অনেকগুলা, তারপরে রেল অধিদপ্তর, অনেকগুলো পরীক্ষা হবে ইনশাআল্লাহ। এবং এই সকল পরীক্ষাগুলোতে আশা করি আজকের ক্লাস থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো যে যেখান থেকে ক্লাসটি দেখছি আমরা প্রিয় ভাই বোন সবাই খুব দ্রুত তৈরি করে শেয়ার করে লিখে দিই, সবাই শেয়ার করে ডান লিখে দেই। আমরা কিন্তু দেরি করবো না ইনশাআল্লাহ, কারণ এমনিতে অনেক রাত হয়ে গিয়েছে, আমাদের নামাজ শেষ করে তারাবিহ শেষ করতে সময় লেগে গিয়েছে। আমাদের এখানে 10:03-এ তারাবিহ শেষ হয়। যাই হোক, সবাই একটু দ্রুত শেষ করে দেই, শেয়ার করে দেই, সবাই দ্রুত একটু শেয়ার করে দেই প্রিয় ভাই বোন। আমরা কিন্তু শুরু করে দিব, দেরি করবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই একটু শেয়ার করবেন, সাথে সাথে কে কোন জায়গা থেকে আমাদের আজকে লাইভ ক্লাসটা দেখছেন সবাই একটু বলবেন। আমাদেরকে একটু কমেন্টে কিন্তু আপনাদের নামগুলো বলে দিব, ঠিক আছে? নামগুলো বলে দিব, কিন্তু সবাই একটু শেয়ার করেন। দেখেন অনেকে অনেক শপিং বা অনেক কাজে ব্যস্ত আছে, কিন্তু আমরা কি করতেছি, ক্লাস দিতেছি যাতে আপনাদের ঈদের পরে একটা চাকরি হয়ে যায়। যারা রেলওয়ে পরীক্ষা আছে, স্বাস্থ্য সহকারী পরীক্ষা আছে, ফুডের পরীক্ষা আছে, কারিগরি শিক্ষা অধিদপ্তর পরীক্ষা আছে, এই যে বিভিন্ন মন্ত্রণালয়, কম্পিউটার কাম, মুদ্রাক্ষরিক আছে, সেকেন্ড ক্লাস যত জব আছে, অর্থাৎ 10 থেকে 20টা মিনিটের যত চাকরি পরীক্ষা আছে, ঈদের পরে যে পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলো প্রস্তুতি নিয়ে যাবে যে কোর্সের মাধ্যমে। ওই কোর্সের আলোকে কিন্তু আমি কিন্তু বাংলাটা শেষ করে দিয়েছিলাম, বাংলাটা পড়িয়েছিলাম, কিন্তু স্যার আমি ফুডেরটা কিন্তু শেষ করে দিয়েছি মাগরিবে পড়ে। এখন কিন্তু স্যার কিন্তু ইংরেজিটা কিন্তু ঝাঁকানাকা, আর সাইদুল স্যার ইংরেজি তো বুঝতেই পারতেছেন যে কি ঝাঁকানাকা হবে। সুতরাং আপনি আপনার জায়গা থেকে আপনার প্রত্যেকটা বন্ধুকে যদি একটা করে মেনশন দেন তাহলে দেখেন অনেক কিন্তু হবে, তাই না? আমরা চাই সাইদুল স্যার আজকে ক্লাসটা একটু স্মরণীয় হয়ে থাকে। ইনশাআল্লাহ সবাই দেন। সবাই কিন্তু মার্কেট নিয়ে ব্যস্ত, বাজার করতেছে, মার্কেট করতেছে। আপনারা জোর করে নিয়ে আসছে বনশ্রী থেকে। আমাদের নাজির কিন্তু এখন সময় পায়নি মার্কেট করার, বেচারা হয়তো একটু পরে যাবে। আমি ক্লাস শেষ হলে 11টা 11:30 দিকে বের হবো, এই হচ্ছে আমাদের অবস্থা। যাই হোক, সবাই একটু দ্রুত শেয়ার করে দিই প্রিয় ভাই বোন। আমরা কিন্তু দেরি করবো না, আর মাত্র 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব। আমাদের নাজির স্যার বের হবে ইনশাআল্লাহ। এন্ড আমরাও হচ্ছে আমাদের আসলে অনেকগুলো কাজ আটকে আছে, কিন্তু আমরা যাচ্ছি না এই কারণে যে আপনাদের ক্লাস নিয়ে তারপর যাবো ইনশাআল্লাহ। তো সবাই শেয়ার করে ডান লিখে দিই প্রিয় ভাই বোন আমার, সবাই দ্রুত সবাই একটু সবাই দেখবেন আজকে কিন্তু ধামাকা ইংরেজি ক্লাস। ইংরেজি ছাড়া কিন্তু আমাদের চলাই যাবে না ভাইয়া ইনশাআল্লাহ। ইংরেজি ছাড়া কিন্তু আমাদের চলা খুবই মুশকিল। সবাই একটু এক্স্যাক্টলি যে কোনো পরীক্ষা কিন্তু এই যে দেখেন, এতে মোহাম্মদ মুসা মোল্লা সে কি সুন্দর তার বন্ধুকে কিন্তু মেনশন দিয়েছে, দেখছেন? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এরকম কিছু স্টুডেন্ট আছেন যারা আমাদের খুবই আদরের এবং খুবই ভালোবাসা দেন। ভাই আপনাদের থেকে মন থেকে দোয়া করি, এই যে আপনারা 1 বছর যাবত জব মেডিসিনের সাথে লেগে আছেন, যারা ওরতপ্রোত কোনো না কোনো ভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন এই রমজানে, সবার আপনারা আমার সবাই যেন মানে আল্লাহ মঙ্গল কামনা করে। এবং প্রত্যেক বেকারদের জন্য আমি দোয়া করি, এবং আমাদের জব মেডিসিনের যারা সদস্য আছেন প্রত্যেকে যারা কোনো না কোনো সমস্যা আছেন তাদের জন্য আল্লাহ সব সমস্যা সমাধান করে দেন, ঠিক আছে? এবং সবার জন্য কিন্তু আমরা মন থেকে কিন্তু আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। আপনাদের কিন্তু আপনারা কষ্ট করে কি করে বন্ধুদের ভর্তি করে দেন, আরেকজনের ভর্তি। আমাদের ফ্যামিলিগুলো কেমনে চলে বলেন তো? আপনাদের মাধ্যমেই তো চলে। আপনি আপনার বন্ধুদের মেনশন দেন, এই করেন সেই করেন, আপনাদের মাধ্যমেই কিন্তু আমাদের ইনকাম হয়। যাই ইনকাম করি না কেন আপনাদের মাধ্যমে কিন্তু আমাদের সংসারগুলো চলতেছে, আমাদের স্টাফদের সংসার চলতেছে, ঠিক আছে? এই জন্য আপনাদের জন্য যদি আমরা একটু দোয়া না করি, আপনাদের জন্য যদি বেটার একটা সার্ভিস না দিতে পারি, তাহলে কিন্তু আল্লাহর কাছে কিন্তু আমরা দায়ী থাকবো। যাই হোক, সবার জন্য দোয়া রইল, এই ঈদ সবার ভালো কাটুক এবং সবার যেন ঈদের পরে যেন একটা অর্থাৎ কোরবানির আগে যেন সবার আমি একটা এই গ্রুপের যারা মেম্বার আছে যারা নিয়মিত পড়াশোনা করে তার জন্য একটা সুখবর আমরা পাই ইনশাআল্লাহ। সবাই সুখবরগুলো দিবেন যে স্যার আমার চাকরি হয়ে গেছে, অমুক মন্ত্রণালয়, স্যার অমুক জায়গায় চাকরি হয়ে গেছে। এই কথাটা আপনাদের মুখ থেকে একটু শুনতে চাই। আর আপনাদের মুখ থেকে এটা শোনার জন্য কিন্তু আমরা দিনরাত এত পরিশ্রম করি। সকাল সাকিব মোল্লা দেখেন সে কি করছে, সে খালি আছে কারেন্ট এলেন গেলেন চলে গেলেন। ওর ভাই আপনি কারেন্ট এলেন গেলেন এটা নিয়ে আপনি ব্যস্ত আছেন কেন? আপনি যা কইছি পড়াশোনা করেন, খালি একটা বাক্য বারবার লিখলে হবে? এতবার আপনি লিখেন না ভাই, একটা ব্লক খাইয়ে যাবেন, টুস করে একটা ব্লক খাইয়ে যাবেন পেজ থেকে, আপনি আর জব মেডিসিনের ক্লাস দেখতে পারবেন না পরে। ঠিক আছে, এতগুলো কমেন্ট করা দরকার না। আপনার কমেন্টটা তো দেখেছি, ওটা জবাব পরে ক্লাস শেষে, আগে আপনি ক্লাস করেন। হ্যাঁ, রেলওয়ের পরীক্ষা দিতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, রেলওয়ের পরীক্ষা আপনারা প্রথমেই একটা সমস্যা কি জানেন, আগে প্রশ্ন করে ভাই আগে প্রশ্ন আপনি আসছেন মনে এরকম কিছু আছে ভাই, এগুলা কি? আপনি তো ফোন দিয়ে তো স্যারকে জিজ্ঞেস করতে পারেন আমাদের, স্যার এটা কি হবে? আপনি এখানে কমেন্টে লিখলে লাভ কি আপনার? ভাই কারা কারা সুখবর দিতে চান একটু কমেন্টে দেখি তো ভাইয়া, যে ভাইয়া আমি কুরবানি ঈদের আগে ইনশাআল্লাহ একটা সুখবর দিব। আবার বিয়ের সুখবর না, কিন্তু চাকরি সুখবর। যে একটা মানে চাকরি সুখবর, অনেকে বল স্যার আমি না বিয়ে করব, এই সুখবর দরকার নাই, আপনি চাকরি সুখবর দিতে হবে আপনাদেরকে। তাই স্যার আমার এক বড় ভাই বিদ্যালয়ে ভর্তি ভাই
অন্য মানুষের প্রতিষ্ঠান সম্পর্কে ভাই আমরা না বলি ভাই, সব প্রতিষ্ঠানে আমরা ভালো, সব প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আমরা রেসপেক্ট করি ভাই। কারো কোনো প্রতিষ্ঠানের নাম আমাদের গ্রুপে মেনশন করবেন না ভাইয়া। আপনি যেখানে ভালো মনে করবেন সেখানে ভাই ভর্তি হবেন। আমাদের প্রতিষ্ঠানে একটা বড় সুবিধা হলো যে আমরা প্রতিষ্ঠানের মালিক, আমরাই এই প্রতিষ্ঠানের টিচার, আমরাই ক্লাস নিই, আমরাই আপনাদের পড়াই। অন্য প্রতিষ্ঠানগুলোতে দেখবেন যে সেমিনার করে একজনে, ক্লাস নেয় আরো 8-10 জনে, অর্থাৎ তাদের আপনি কোনোদিন দেখেন না, নাই চিনুন না, নাই তাদের কোয়ালিফিকেশন তাও আপনারা জানেন না। কিন্তু আমাদের এখানে আপনারা নিয়মিত প্রতিনিয়ত নাসির স্যার চেহারা দেখতে দেখতে মনে হয় অনেকে এখন মুখস্থ করে ফেলাইছেন। সাইদুল স্যার চেহারা দেখতে দেখতে অনেক ঘুমের মধ্যে কয় সাইদুল স্যার করেন, মনোজ স্যার চেহারা দেখতে দেখতে এখন এরকম হয়ে গেছেন। ঠিক আছে, তা আমাদের জিকে স্যারদের টিচার ক্লাস দেখতে দেখতে আপনারা একদমই হয়ে গেছেন। আপনারা তো আমাদের চিনেন আমরা কেমন পড়াই, প্রতিদিন আপনাদের পড়াতে একদমই হয়ে গেছে। তা আমাদের জব বেটিস নিয়ে আপনার কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আপনি তো জানেন নিশ্চিত যে এখানে ঢুকলে সাইদুল স্যার ক্লাস পাবো, নাসির স্যারকে পাবো, তাহলে আমাদের সাথে তো আমাদের তুলনা করার কোনো দরকার নাই। মাহবুব হোসেন লিখে যদি ঈদের পরে আমার পরীক্ষা হয় তাহলে ইনশাআল্লাহ আপনাদের একটা সুখবর দেব। গুড, মাশাআল্লাহ গুড, এরকম কনফিডেন্স থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে ইনশাআল্লাহ। বিয়ে সুখবর একমাত্র নাসির স্যার দিবে, সম্পাদে। আচ্ছা ঠিক আছে, সমস্যা আমার জন্য পাত্রী রেডি করো, সমস্যা না, আমি তো রাজি ইনশাআল্লাহ। সমস্যা কি? ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ, ওকে ইনশাআল্লাহ। সবাই যারা শেয়ার করে নেয়, আমি আবার বলছি প্রিয় ভাই বোনেরা সবাই শেয়ার করে ডান লিখে ইনশাআল্লাহ, সবাই শেয়ার করে থাকবে স্যার, একটু সুযোগ দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, জানো অফার দিয়ে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ, অফার দিয়ে দিব, ঈদের অফার দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ, ওকে। আউযু বিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে প্রিয় ভাই বোনেরা, আমরা শুরু করি ইনশাআল্লাহ। বিগত সালে বারবার আসা বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করে দিব, যে প্রশ্নগুলো অনেকবার এসেছে এই পর্যন্ত ইনশাআল্লাহ, এবং আবারও আসবে। এবং আজকের ক্লাস থেকে হয়তো অনেক প্রশ্ন হুবহু আপনি রেলওয়ে পরীক্ষায় অথবা খাদ্য অধিদপ্তরে অথবা স্বাস্থ্য অধিদপ্তরে অন্যান্য অনেক পরীক্ষায় কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের জন্য প্রথম প্রশ্ন, হোয়াট উড হ্যাভ বিন হ্যাপেন্ড ইফ। ভাইয়া মনে পড়ে কি এটা পড়ানো হয়েছিল কি? দেখেন তো ভাইয়া, এই যে উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস এখানে কি আছে ভি3, আর 3 মানে থার্ড কন্ডিশন। মনে পড়ছে? 1-2 বার না অনেকবার পড়াইছি। দেখেন এই সেম প্রশ্ন নিবন্ধনে অনেকবার আসছে, এই সেম প্রশ্ন প্রাইমারি বলেন, বিসিএস বলেন, তারপরে হচ্ছে ভার্সিটি, মেডিকেল, নার্সিং, খাদ্য অধিদপ্তর, 11 থেকে 20 মিনিট অনেক পরীক্ষা আসছে। তাহলে ভাই একটা ছোট টেকনিক শিখিয়ে দিয়েছিলাম ভাইয়া, যদি এক পাশে থাকে উড হ্যাভ প্লাস ভি3, 3 মানে থার্ড কন্ডিশন। আবার বলতেছি, খেয়াল করে দেখেন ব্যাপারটা অনেক মজার। যদি এক পাশে থাকে উড হ্যাভ প্লাস ভি3, 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন মানেই ভাইয়া আরেক পাশে থাকবে হেড প্লাস ভি3, হেড প্লাস ভি3। তাহলে এক পাশে থাকবে উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3, আর পাশে থাকবে হেড প্লাস ভি3। তার মানে হচ্ছে দুই পাশেই থাকবে ভি3 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 ভি3, এবং এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো একটু খেয়াল করে দেখেন, কই গেল, এই যে দেখেন, তাহলে হেড প্লাস ভি3 নাই মানে কাটা, হেড প্লাস ভি3 নাই মানে কাটা, হেড আছে ভি3 আছে, হেড আছে ভি3 আছে, হেড আছে ভি3 আছে, দুইটা অপশন। খেয়াল করে দেখেন ভাইয়া, হোয়াট উড হ্যাভ বিন হ্যাপেন ইফ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন। কি হতো যদি ব্রিজটা ভেঙে যেত? আর এটা হচ্ছে ইফ দ্য ব্রিজ হ্যাড বিন ব্রোকেন, যদি ব্রিজটা ভেঙে ফেলা হতো, আর একটা ব্রিজ মানে আরেকটা হচ্ছে ব্রিজটা ভেঙে যেত। আমি দেখি এটা কে পারে, একটু দ্রুত বলতে হবে, এটা কে পারে দেখি, দ্রুত দ্রুত কমেন্ট করতে হবে। সবার আগে আনসার করতে পারে দেখি, সবার আগে। গুড, অনেকে ট্রাই করতেছেন, গুড। শম্পা, সবাই 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 চেষ্টা করতে হবে, সবাই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমি আশা করি ইনশাআল্লাহ সবাই পারবেন ইনশাআল্লাহ। দুইটা অপশনে কিন্তু আপনারা আটকায় গেছেন, তাই না বলেন? এখানে দুইটা অপশন, দুইটাতেই কিন্তু হেড প্লাস ভি3 আছে, হেড প্লাস ভি3 আছে। আচ্ছা গুড। আচ্ছা, ফ্যাক্ট হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বোনের আনসারটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বেশিরভাগ ভাই বোন ঠিক আনসার করছেন। দেখেন ব্রিজ, ব্রিজ কি মানুষ ভেঙে ফেলে বলেন? ব্রিজ কিন্তু মানুষ ভেঙে ফেলে না। একটা ব্রিজের যখন আয়ু শেষ হয়ে যায়, একটা নির্ধারিত সময়কাল শেষ হয়ে যায়, ব্রিজটা সাধারণত নিজে নিজে ভেঙে পড়ে। সো ব্রিজ কেউ ভেঙে ফেলে না। এটা যুদ্ধের সময় হয়েছিল পাকিস্তান আমলে, মানে পাকিস্তান আমলে বলতে যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল তখন এটা হয়েছিল যে অনেক বাংলাদেশিরা অথবা অনেক পাকিস্তানিরা যেন পাকিস্তানিরা আমাদের দেশে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা ব্রিজ ভেঙে দিয়েছিলাম, মানুষ ব্রিজ ভেঙেছে, অথবা পাকিস্তানের অনেক সময় শয়তানি করে ব্রিজ ভেঙে দিয়েছিল। সো এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু ন্যাচারালি ব্রিজ বয়স হলে ভেঙে পড়ে, নিজে নিজেই ভাঙে। এটা যেই কাজটা নিজে নিজে হয় সেটা প্যাসিভ হয় না, অ্যাক্টিভ হয়। ঠিক আছে, সো এই বাক্যটা হচ্ছে ভাইয়া প্যাসিভ। এটা কি ভাই বলেন তো ভাইয়া? প্যাসিভ। সো যেই কাজটা নিজে নিজে হয় সেটা প্যাসিভ হয় না, অ্যাক্টিভ হয়। ব্রিজটা নিজেই ভেঙে পড়তো। বলতেছে কি হইতো যদি ব্রিজটা ভেঙে পড়তো? মানুষজন আহত হইতো, মানুষজন কষ্ট পাইতো বা মারা যেত। তার মানে আনসার হবে সি। এখানে এটা হবে না এই কারণে, কারণ ব্রিজ সাধারণত মানুষ ভেঙে ফেলে না, সাধারণত ব্রিজকে কেউ ভাঙে না। ঠিক আছে, যদি কেউ ভেঙে ফেলতো তাহলে কি হইতো? প্যাসিভ হইতো। যেহেতু ব্রিজটা নিজে নিজেই ভেঙে পড়বে,
একটা নির্ধারিত সময় শেষে, সেজন্য আনসার হবে কি ভাইয়া? সি। তাহলে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, কি হতো ইফ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, যদি ব্রিজটা ভেঙে পড়তো, যদি ব্রিজটা ভেঙে পড়তো। কে কে সঠিক আনসার দিয়েছে দেখি? গুড গুড, অনেকেই সঠিক আনসার দিয়েছেন, মাশাআল্লাহ, গুড। শাহানা সঠিক উত্তর দিয়েছেন, এমএসটি সুইটি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, ইমরান ভাই সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, তাফান্নুসরা সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, আফরোজার সাথে সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ, গুড। সাইফুল ভাইয়া, মল্লিক রহমতুল্লাহ, জাকির হোসেন, শারমিন নাহার। আচ্ছা, আপনি কেমনে পারেন বলেন তো? সবাই তো পারছেন আলহামদুলিল্লাহ। কেমনে পারেন বলেন তো? সবাই 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 শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার। আমরা এখনো যারা শেয়ার করিনি, আমি আবার বলছি, আজকের ক্লাসটি অনেক চমকপ্রদ হবে এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাধান করব, যে প্রশ্নগুলো থেকে সরাসরি আপনি কিন্তু হুবহু পরীক্ষা কমন পেয়ে যাবেন। সো আমরা জানি যে আপনারা অনেকেই ব্যস্ত আছেন, হয়তো ঈদের মার্কেট করতেছেন অথবা অন্য কোনো কাজে ব্যস্ত আছেন, কিন্তু এই ব্যস্ততার মধ্যেও যারা ক্লাসগুলো করবেন তাইলে তারা কিন্তু সফলতা নিশ্চিত করতে পারবেন ইনশাআল্লাহ। কোনো কারণে যারা ক্লাস করবেন না, আপনি দেখতেছেন ক্লাস হচ্ছে তবু ক্লাস করছেন না, এর মানে এটা ভালো লক্ষণ না। এই জন্য আমরা সবাই ক্লাসটা মন দিয়ে করবো এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিব ইনশাআল্লাহ। গুড। আফরোজার সাথে আপনার কাছ থেকে শিখছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ, এক্সপ্লেইন দ্য মিনিং অফ ব্রিং টু পাস। সো জানতে হবে প্রিয় ভাই বোন আমার, এই ব্রিং টু পাস এটার মানে কি? ব্রিং টু পাস মানে হচ্ছে ভাইয়া কোনো কিছু ঘটা, কোনো কিছু ঘটা, কোনো কিছু কি ভাইয়া? ঘটা। সো এই ঘটা মানে কি খেয়াল করে দেখেন। হ্যাঁ, ডেস্ট্রয় মানে তো ধ্বংস হয়ে যাওয়া, ক্যারি আউট হবে কনভিন্স সুবিধা হবে, ক্যারি আউট হবে বহন করা হবে না, হ্যাপেন মানে ঘটা। এক্স্যাক্টলি, তার মানে এটার আনসার হবে বা সঠিক উত্তর হবে বি। তাহলে ব্রিং টু পাস মানে হচ্ছে কজ টু হ্যাপেন। এই ব্রিং টু পাস এই ফ্রেজটা অনেকবার পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি। খেয়াল করে দেখেন ভাইয়া, এটার সাথে পাসের সাথে মিলে আরো দুইটা ফ্রেজ আছে যেগুলো প্রচুর আসে পরীক্ষায়। একটা হচ্ছে ভাইয়া পাস অ্যাওয়ে, আর একটা হচ্ছে ভাইয়া পাস আউট। পাস আউট। সো পাস অ্যাওয়ে তো বরাবর অনেক পরীক্ষা আসছে এ পর্যন্ত। পাস অ্যাওয়ে মানে হচ্ছে ডাই, মানে মারা যাওয়া অথবা যেটাকে আমরা বলি অক্কা পাওয়া, ঠিক আছে? আর পাস আউট মানে হচ্ছে ভাইয়া, এটার মানেও হচ্ছে মারা যাওয়া এবং এটার আরেকটা অর্থ হচ্ছে ভাইয়া ফেইন্ট। এটার দুইটা অর্থ ফেইন্ট। সো একটা হচ্ছে ভাইয়া আমেরিকান আমেরিকান ইংলিশে পাস আউট মানে হচ্ছে ভাইয়া ডাই, মারা যাওয়া, আর ব্রিটিশ ইংলিশে পাস আউট মানে ফেইন্ট। ফেইন্ট মানে হচ্ছে অজ্ঞান হওয়া বা মূর্ছা যাওয়া। সো আমরা যেহেতু ব্রিটিশ ইংলিশ ফলো করি, সো পরীক্ষা যদি আসে সেক্ষেত্রে আমরা আনসার নিব ভাইয়া ফেইন্ট, যেটা নিবন্ধন পরীক্ষা আসছিল। তো যাই হোক, পাস অ্যাওয়ে মানে ডাই, পাস আউট মানে ফেইন্ট, ডাই দুইটাই, কিন্তু ডাই হচ্ছে আমেরিকান ইংলিশ অনুযায়ী এবং ফেইন্ট হচ্ছে ব্রিটিশ ইংলিশ অনুযায়ী। তো পরীক্ষায় যদি আসে অবশ্যই আমরা ফেইন্ট কে নিব, দুইটাই যদি অপশনে থাকে আমরা কি নিব? ফেইন্ট নিব। যাই হোক, এই তিনটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো কিন্তু আবার আসবে, আমি বারবার বলছি এগুলো আবার আসবে প্রিয় ভাই বোন আমার। পরের প্রশ্ন দেখছেন, এই জিনিসটা কতবার আসছে ভাই, কয়বার পড়াইছি পর্যন্ত বলেন? সেম জিনিসগুলো কিন্তু বারবার আসে, দেখেন সেম জিনিসগুলো বারবার আসে, এবং এই টাইপের একটা প্রশ্ন কিন্তু এবছর নিবন্ধনে আসছিল, তাই না বলেন? এবং আমরা এটা সবাই জানি যে কোনো কিছু যদি দেখলেই বোঝা যায় কি দিয়ে বানাইছে, তাহলে মেয়েদের পরে কি হয়? অফ হয়। দেখলেই বোঝা গেলে, দেখলেই বোঝা গেলে, দেখলেই বোঝা গেলে কি হয় বলেন ভাইয়া? দেখলেই বোঝা গেলে মেয়েদের পরে অফ হয়। যেমন ধরেন কথার কথা, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, আংটি স্বর্ণ দিয়ে বানাইছে, কারণ আংটি দেখলেই বোঝা যায় স্বর্ণ দিয়ে বানাইছে, জন্য আংটির সাথে মেড অফ হবে। দ্য চেয়ার ইজ মেড অফ উড, কেন? চেয়ার টেবিল দেখলেই বোঝা যায় এটা কাঠ দিয়ে বানাইছে, ঠিক আছে ইনশাল্লাহ। আর যদি একটা থেকে আরেকটাতে পরিণত হয়ে যায়, মানে দেখলে বোঝা না যায়, বোঝা না যায়, দেখলে যদি বোঝা না যায় যে আসলে এটা কি দিয়ে বানাইছে, এটা কি দিয়ে বানাইছে, সেক্ষেত্রে ফ্রম হয়। অর্থাৎ দেখেন, ছিল কাঠ, ছিল কি ভাইয়া? কাঠ, কাঠ থেকে হয়ে গেছে কাগজ। একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কাগজ দেখলে জীবনে কোনোদিন বোঝা যায় যে এটা কাঠ দিয়ে বানাইছে? পৃথিবীতে কোনোদিন কেউ চিন্তা করতে পারবে কথার কথা? হ্যাঁ, কাগজ কাঠ দিয়ে বানায় অথবা অনেক সময় ব্যাম্বো বা বাঁশ দিয়ে বানায়। তো কাগজ দেখলে কখনো কখনো কি মাথায় এটা কাজ করে যেটা বাঁশ দিয়ে বানাইছে? বোঝাই যায় না, তাই না? কারণ কাগজ কত নরম সফট, বাঁশ বা কাঠ কত শক্ত, অর্থাৎ দেখলে বোঝাই যায় না যেটা বাঁশ দিয়া বানাইছে। তো দেখলে যদি বোঝা না যায় তাহলে সেটা ফ্রম হবে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, মনে রাখার জন্য, ফ্রম অর্থ কি যেন ভাইয়া? থেকে। তাহলে খেয়াল করে দেখেন, ফ্রম অর্থ যেহেতু থেকে, তার মানে যখন একটা থেকে আরেকটা হয়ে যাবে, অর্থাৎ কাঠ থেকে কাগজ, কাঠ থেকে কাগজ যখন একটা থেকে আরেকটা হয়ে যাবে তখন ফ্রম হবে। কারণ ফ্রম অর্থ থেকে, তার মানে একটা থেকে আরেকটা হয়ে গেলে, কাগজ ছিল কাঠ, হয়ে গেছে কাগজ, একটা থেকে আরেকটা হয়ে গেছে, তার মানে কি হবে ভাইয়া? মেড ফ্রম হবে। ছিল কাঠ, হয়ে গেছে কাগজ, একটা থেকে আরেকটা হয়ে গেলে মেড কি হবে? ফ্রম হবে। আর যদি দেখলে বোঝা যায় কি দিয়ে বানাইছে, তাহলে কি হবে? মেড অফ হবে। The ring is made of gold, the chair is made of wood, এই টাইপের। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই জিনিসগুলো প্রচুর আসে পরীক্ষায়, আমি প্রচুর চিল্লাচিল্লি করি, রাগ করিয়েন না।
আমি অনেকগুলা প্রশ্ন ঘাটাঘাটি করে দেখলাম যে আমি এটা না নিয়ে পারতেছি না, যদিও আমি এটা অনেকবার পড়াইছি, আমি আবার এই প্রশ্নটা নিতে বাধ্য হয়েছি, কেন এটা এতবার আসছে যে আমি না নিয়ে পারলাম না। এই জন্য ভাই এত চিল্লাচিল্লি করি যে ভাই ক্লাসগুলো করেন। আমার সাথে রাগ করবেন না, আমি সত্যি দুঃখিত প্রিয় ভাই বোন আমার। আসলে আমি হয়তো বুঝাইতে পারি না যে এই জিনিসগুলো কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কোনোভাবে যদি আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই জিনিসগুলো কত বেশি গুরুত্বপূর্ণ, কতবার আসে পরীক্ষায়। প্রিয় ভাই বোন আমার, আমরা এখনো যারা শেয়ার করিনি সবাই শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার, তাহলে আমাদের অনেক ভাই বোন ক্লাসটা দেখে উপকৃত হবে ইনশাআল্লাহ। এইটা খুবই একটা মজার প্রশ্ন। গিভ দ্য কারেক্ট পেসিভ ফ্রম মাই টিচার এমবডিজ অল দ্য গুড কোয়ালিটিস। এমবডিজ মানে হচ্ছে ধারণ করা, কেমন? সো বলা হচ্ছে আমার টিচারের মধ্যে সমস্ত ভালো গুণাবলী রয়েছে, অথবা আমার টিচার সমস্ত গুণাবলী তার নিজের মধ্যে ধারণ করে আছে, এমন কিছু মিন করে। সো ফ্যাক্ট হচ্ছে দেখেন, আমরা জন্মের পর থেকে পড়েছি প্যাসিভ মানে বাই। প্যাসিভ মানে কি ভাইয়া? বাই। প্যাসিভ করলে কি লাগে? বাই লাগে। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। তার মানে প্যাসিভ শুনলে মনে হয় যে বাই, কিন্তু প্রিয় ভাই বোন আমার সবসময় প্যাসিভে বাই হয় না। কখনো টু হয়, কখনো অ্যাট হয়, কখনো উইথ হয়, অথবা কখনো বা কি হয়? ইন হয়। কখনো বা কি হয় বলেন তো ভাইয়া? ইন হয়, ঠিক আছে? তো মজার ব্যাপার হচ্ছে নোন টু, সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, আলটেরিয়র টু, পোস্টেরিয়র টু, এসব ক্ষেত্রে টু হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে অ্যাট কখন হয়? যে আই এম সারপ্রাইজ অ্যাট হিজ বিহেভিয়ার, তার ব্যবহারে আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। উইথ কখন হবে? স্যাটিসফাইড উইথ, পেনিক সেজ উইথ, প্লিজ উইথ, তখন উইথ হয়। ইন কখন হয়? এক্স্যাক্টলি এমবডির সাথে ইন হয়। এমবডি ইন, এমবডি ইন, এমবডি না এমবডিড, ভি3 হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, সেক্ষেত্রে হয়ে যাবে এমবডিড ইন। তো খেয়াল করে দেখেন, আমরা যখনই বুঝে ফেললাম যে ভাইয়া এই যে এম বো ডি ডিড, এটার সাথে বাই হবে না, উইথ হবে না, অ্যাট হবে না, টু হবে না, কিচ্ছু হবে না, এগুলা কিচ্ছু হবে না, কি হবে? ইন হবে। তাহলে দেখেন আনসারটা বের হয়ে যাবে 1 সেকেন্ডের মধ্যে, কিচ্ছু দেখার দরকার নেই আপনার। এখানে বি বার বি3 কিচ্ছু না, শুধু ইন হবে, এটা দিয়ে আপনি আনসার বের করে ফেলতে পারবেন। খেয়াল করে দেখেন, এখানে ইন নাই মানে কাটা, ইন নাই কাটা, একটা অপশন ইন আছে, এটাই আনসার। তার মানে আনসার হবে বি। তার মানে এই যে সিম্পল জিনিসগুলো অথবা ট্রিকি জিনিসগুলো, এগুলো যদি আল্লাহর রহমতে আপনারা আস্তে আস্তে নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে বিলিভ মি পরীক্ষার হলে যে কোনো ইংরেজি প্রশ্ন দেখলে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আনসার করতে পারবেন। রাগ করবেন না, আমি, আমার নাসির ভাই, আমাদের মমিনুল ভাই, অথবা আমাদের টিচাররা, আমরা অনেক চেষ্টা করতেছি আপনাদেরকে এই জিনিসগুলো আস্তে আস্তে ধরাই দেওয়ার জন্য, কোন জিনিসগুলো পরীক্ষায় আসে, কোন জিনিসগুলো দিয়ে আপনাদেরকে আটকানো হয় বা আটকানো যেতে পারে। তো আমরা আমাদের যে ক্লাসগুলো, বিলিভ মি ফ্রি ক্লাসগুলো যদি দেখেন আল্লাহ চান, তো দেখবেন যে আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, তাই না? বলেন এমন কেউ আছেন যে ভাই ফ্রি ক্লাসগুলো দেখে আলহামদুলিল্লাহ, ফ্রি ক্লাসগুলো দেখে এখন আগের থেকে ইংরেজি অনেক ভালো পারি, বাংলা ভালো পারি, ম্যাথ ভালো পারি, এমন কেউ কি আছেন? একটু জানায়েন যে ভাই ফ্রি ক্লাসগুলো দেখে আগের থেকে অনেক উন্নতি হয়েছে। এই যে দেখেন, একটা ন্যারেশন থেকে প্রশ্ন আসছে, এই যে ন্যারেশনে একটা প্রশ্ন, ন্যারেশন থেকে এখন এমন একটা টিপস দিয়ে দিব যেটা দিয়ে মোটামুটি পৃথিবীর বেশিরভাগ ন্যারেশন আপনি সলভ করে ফেলতে পারবেন 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। শুনেন না, দেখেন এই যে এখানে আর আছে। সো ন্যারেশনের কাজটাই হচ্ছে ভাই টেন্সটা চেঞ্জ হয়ে যায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, এগুলো আমরা জানি। সো এখানে আমি একটা ছোট্ট বুদ্ধি, যেটা আমি অনেকবার বলছি, সেটা হচ্ছে লিখে রাখেন সবাই প্রিয় ভাই বোন আমার, থাকলে এম ইজ আর, এম ইজ আর হয়ে যাবে ওয়াজ ওয়ার, তাহলে থাকলে এম ইজ আর হয়ে যাবে ওয়াজ ওয়ার। বাস এই ছোট্ট একটা টিপস লিখে রাখেন, সবাই লিখেন, বিলিভ মি, লিখলে মনে থাকবে এবং আজীবন ভুলবেন না ইনশাআল্লাহ, বুড়া হয়ে গেলে মনে থাকবে। তাহলে লিখেন থাকলে আমি দার হয়ে যাবে ওয়াজ ওয়ার, থাকলে আমি দার হয়ে যাবে ওয়াজ ওয়ার, থাকলে আমি দার হয়ে যাবে ওয়াজ ওয়ার। তাহলে এখানে কি আছে প্রিয় ভাই বোন আমার? আমি দার আছে, মানে একটা পেয়ে গেছি, আমরা আর পেয়ে গেছি। তাহলে আর পেয়ে গেলে কি হবে? ওয়াজ অথবা ওয়ার হবে, ওয়াজ অথবা ওয়ার হবে। একটু খেয়াল করে দেখেন, ওয়াজ ওয়ার নাই মানে কাটা, ওয়াজ ওয়ার নাই মানে কাটা, ওয়াজ ওয়ার নাই মানে কাটা, একটা অপশনে ওয়াজ আছে, তার মানে আনসার হবে ক্লিয়ার? বা জীবনে ভুল হবে বলেন, সত্যি করে মন থেকে বলেন, জীবনে ভুল হবে বলেন? রাগ করবেন না, আমরা চাইলে কঠিন করে পড়তে পারি, কিন্তু কঠিন করে পড়া অথবা পড়ানো এটার মধ্যে স্মার্টনেস নাই। সহজ করে পড়ানো অথবা পড়ার মধ্যে স্মার্টনেস লুকায়িত রয়েছে। আপনি চাইলে এটাকে কঠিন করতে পারবেন, এর পরে আক্স হবে, মি হবে, ইফ হবে, ডট 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 ডট, অনেক কিছুই কটকট করা যায়। সো মজার ব্যাপার হচ্ছে, যদিও ভয়েস ন্যারেশন সবার কাছে কঠিন, কিন্তু আমরা যারা সাইদুল ভাইয়ের স্টুডেন্ট, অথবা আমাদের কাছে ভয়েস ন্যারেশন পৃথিবীর সবচেয়ে সহজ। আমি আবার বলছি, ভয়েস ন্যারেশন সবচেয়ে সহজ। পরীক্ষার হলে ভয়েস ন্যারেশন আনসার করা কি বলেন প্রিয় ভাই বোন আমার? সবচেয়ে সহজ, জাস্ট একটু যদি আপনি টেকনিক্যালি আনসার করেন। ক্লিয়ার? ওকে ফাইন। তারপরে দেখেন পরের প্রশ্নটা প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নটা অনেকবার আসছে, মানে বারবার আসে, অনেকবার আসে। অবেস মানে বোঝায় প্রিয় ভাই বোন আমার ভেরি ফ্যাট,
বা খুব মোটা। বাংলায় বলা হয় খুব মোটা, ইংলিশে বলা হয় ভাইয়া ভেরি ফ্যাট। ভেরি কি ভাইয়া? ফ্যাট। সো একটু খেয়াল করে দেখেন, এই যে অলরেডি হুবহু প্রশ্নটা কমন পেয়ে গেছি। হুবহু অপশনে আছে ভেরি ফ্যাট। আগলি মানে তো কুৎসিত, টার্ডি মানে হচ্ছে ভাইয়া স্লাগিশ, কুরে, অলস, ধীরগতি সম্পন্ন, ঠিক আছে, এমন কিছু বোঝায়। আর অবনক্সিয়াস মানে হচ্ছে ভাইয়া অফেন্সিভ অথবা অপরাধমূলক, এরকম কিছু মিন করে। তার মানে আনসার হবে অবশ্যই কি হবে? ভেরি ফ্যাট। অবভিয়াস মানে ভেরি ফ্যাট বা খুব মোটা, খুব মোটা, খুব মোটা। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? আমরা সবাই লিখে রাখবো প্রিয় ভাই বোন আমার, লিখলে আজীবন মনে থাকবে। আমি জানি আপনারা ঈদের মার্কেট করতেছেন, আপনারা ব্যস্ত আছেন, আপনারা বিভিন্ন কাজে লিপ্ত আছেন, তবু যদি ক্লাসটা করতে পারেন আল্লাহ চাইতেও এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। কারণ ঈদের পরপরে অনেকগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে, রেলওয়ে পরীক্ষা হবে, স্বাস্থ্য অধিদপ্তর হবে, খাদ্য অধিদপ্তর পরীক্ষা হবে। সো ক্লাসগুলো করলে দেখবেন যে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ হয়তো অনেক প্রশ্ন হবো কমন পাওয়া যাবেন। আমরা একটা কাজ করব সবাই প্রিয় ভাই বোন, ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন ইউজ করি না ভাইয়া? আমাদের ক্লাসে আপনারা রিয়েকশন দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন, কারণ রিয়েকশন ইউজ করলে ক্লাসে কি বাড়বে বলেন? রিচ বেড়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই রিয়েকশন ইউজ করি, লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। আচ্ছা, তারপরে দেখেন আ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ, একজন ব্যক্তি যে তার নিজের জীবন সম্পর্কে লিখে। এর আগের ক্লাস আমি এটা পড়াইছিলাম, আমি আবার বাধ্য হয়েছি এটা দিতে, কারণ এটা অনেকবার পরীক্ষা আসছে এবং বারবার আসে। সো খেয়াল করে দেখেন, কেউ যদি তার নিজের জীবনের ব্যাপারে লিখে তাহলে সেটাকে বাংলায় বলা হয় ভাইয়া আত্মজীবনী। নিজের জীবন সম্পর্কে লেখা মানে কি ভাইয়া? আত্মজীবনী। আর আত্মজীবনী ইংলিশ হচ্ছে ভাইয়া অটোবায়োগ্রাফি। এটা অনেকবার আসছে এবং এটা কিন্তু আবার চলে আসবে, আবার আসবে, কিন্তু খুব মনে রাখবেন প্লিজ, খুব মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এটা অনেকবার আসছে এবং আবার চলে আসবে ইনশাআল্লাহ। তার মানে আনসার হবে অটোবায়োগ্রাফি। নিজের জীবন সম্পর্কে লিখলে অটোবায়োগ্রাফি। আর শুধু বায়োগ্রাফি মানে এটা আছে যে বায়োগ্রাফি, এই বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী। আপনি কারো যে কোনো মানুষের জীবন সম্পর্কে লিখতে পারেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে লিখতে পারেন, শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ রাসেল, খালেদা জিয়া, অথবা যে কোনো মানুষের জীবন সম্পর্কে আপনি লিখতে পারেন, তাহলে সেটা হবে জীবনী, বায়োগ্রাফি। কিন্তু আপনি যদি আপনার নিজের জীবন সম্পর্কে নিজেই লিখে যান বা লিখেন, তাহলে সেটা হয়ে যাবে অটোবায়োগ্রাফি। আচ্ছা, এই প্রশ্নটা আসছে প্রিয় ভাই বোন আমার এমবেডেড কোয়েশ্চেন থেকে। এমবেডেড কোয়েশ্চেন নামে একটা চ্যাপ্টার রয়েছে আমাদের ইংরেজি গ্রামারে। সো এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা আসছে। সো খেয়াল করেন, প্রশ্ন দুই ধরনের হয়, একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন আর একটা হচ্ছে ভাই এমবেডেড কোয়েশ্চেন। সো প্রশ্ন হয় দুই ধরনের, একটা ডব্লিউএইচ কোয়েশ্চেন, একটা এমবেডেড কোয়েশ্চেন। সো ডব্লিউএইচ কোয়েশ্চেনের বৈশিষ্ট্য হইলো ভাইয়া আগে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, তারপরে ভার্ব, পরে সাবজেক্ট, মানে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, যেটাকে আমরা সহজ করে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি অনেক সময়। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্যই হচ্ছে আগে ভার্ব পরে সাবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব। যেমন ধরেন কথার কথা, আই গো, আই ইট, আই ডট ডট ডট, আগে সাবজেক্ট পরে ভার্ব। কিন্তু ইন্টারোগেটিভ মানে উল্টা, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। সো ডব্লিউএইচ ওয়ার্ড ঠিক আছে, ঠিক আছে, আছে। ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। আগে কেন সাবজেক্ট দিলেন, আগে কেন সাবজেক্ট দিলেন, মানে যিনি প্রশ্ন বানিয়েছে তার সাথে আমরা একটু তাকে রেসপেক্ট করে মজা করে পড়বো ইনশাআল্লাহ। আমরা জানি ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে ভার্ব পরে সাবজেক্ট হয়। আপনি ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট কেন দিলেন, কেন দিলেন, কেন দিলেন? আগে সাবজেক্ট হবে না প্রিয় ভাই বোন আমার। জাস্ট একটু খেয়াল করেন কেমনে প্রশ্ন বানায়, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আগে সাবজেক্ট হবে না, সাবজেক্ট হবে না কাটা। এখন ফ্যাক্ট হচ্ছে দেখেন, ডিড ইউ ডান বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। আপনি যেহেতু এখানে ডান বলছেন প্রিয় ভাই বোন আমার, তার মানে এই বাক্যটা পারফেক্ট টেন্স হবে, যেহেতু এটা V3, এখানে যেহেতু V3 আছে তার মানে বাক্যটা পারফেক্ট টেন্স হবে। তো মজার ব্যাপার হচ্ছে পারফেক্ট টেন্স হইলে আপনি হয় হ্যাভ দিবেন, খেয়াল করেন, না হয় হ্যাজ দিবেন, না হয় হ্যাড দিবেন, যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। কথার কথা, আপনি যে কোনো একটা দেন, হবে, সমস্যা নেই। কিন্তু প্রিয় ভাই বোন আমার, আপনি এখানে হ্যাড দিতে পারেন, মানে ডিড দিতে পারেন না, সাবজেক্টের সাথে মিলিয়ে যেটা হয় সেটা দিতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, হ্যাভ, হ্যাজ, হ্যাড, যে কোনো একটা হবে। এই যে দেখছেন কমন পড়ে গেছে, একটা হ্যাভ আছে, তার মানে আনসার হবে এ। হোয়াই হ্যাভ ইউ ডান দিস, হোয়াই হ্যাভ ইউ ডান দিস, হোয়াই হ্যাভ ইউ ডান দিস, কেন তুমি এই কাজটা করেছো, কেন করলা, কেন করলা? হ্যাঁ, আমাকে না বলে তুমি কেন চলে গেলা বলো? একটাবার আমাকে জিজ্ঞেস করে যাই, তা আমি কি যাবো? হ্যাঁ, তাইলেই তো আমি বলতাম যাও অথবা যাইও না, তাই না বলেন? ওকে, দেখেন এই যে প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, অনেকবার পরীক্ষা আসে। জাস্ট দেখেন এই প্রশ্নগুলো অনেকবার পরীক্ষা আসে। এখানে অনেক সময় এটা কি করে আপনার উল্টাপাল্টা করে, এখানে ডিড দেয় কথার কথা, এখানে অনেক সময় ডু দেয়, অনেক সময় এখানে হ্যাড দেয়, এই যে উল্টাপাল্টা করে প্রশ্নগুলো বানায়। জাস্ট এখানে সিম্পল জিনিস মাথায় রাখবেন যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যেহেতু বাক্যটা শুরু হয়েছে, তার মানে এটা একটা প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আগে ভার্ব
পরের সাবজেক্ট। খেয়াল করছেন এই যে দুইটাতে আগে এভাবে কিন্তু প্রশ্নগুলো বানায়। পারবো ইনশাআল্লাহ? গুড, মাশাআল্লাহ। ওকে, পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, আই এম নট গুড ড্যাশ ট্রান্সলেশন। এই প্রশ্নটা কয়বার আসছে কে বলতে পারবেন একটু দেখি? কয়বার দেখছেন জীবনে? কতবার দেখছেন? কত পরীক্ষা দেখছেন? দেখেন আমি এই প্রশ্নটা আজকে আবার রাখতে বাধ্য হয়েছি। তাহলে কোনো কিছুতে দক্ষ হওয়া বোঝাতে প্রিয় ভাই বোন আমার গোডের সাথে অ্যাড হয়। গোডের মানে কি হওয়া বলেন তো ভাইয়া? দক্ষ হওয়া। গোডের মানে দক্ষ হওয়া। আর ব্যাডেট, ব্যাডেট মানে হচ্ছে ভাইয়া অদক্ষ হওয়া। ব্যাডেট মানে কি হওয়া? অদক্ষ হওয়া। তার মানে আমি যদি বলি প্রিয় ভাই বোন আমার, আই এম গুড এট কুকিং, আমি রান্নায় দক্ষ। আই এম গুড এট টিচিং, আমি শিক্ষকতায় দক্ষ। আই এম গুড এট সুইমিং, আমি সাঁতার কাটায় দক্ষ। আই এম ব্যাড এট কথার কথা ইংলিশ, আমি ইংরেজিতে অদক্ষ। আই এম ব্যাড এট ট্রান্সলেশন, আমি ট্রান্সলেশনে অদক্ষ। তো যাই হোক, বলা হচ্ছে আই এম নট গুড ট্রান্সলেশন, তার মানে আমি ট্রান্সলেশন ভালো পারি না, তার মানে অফকোর্স কি হবে? অ্যাড হবে। আই এম নট গুড এট ট্রান্সলেশন। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? এই প্রশ্নটা কয়বার আসছে কেউ কি বলতে পারবেন? কারোর ধারণা আছে? 20, 30, 40, 50 বার ধারণা আছে? কারো বলতে পারবেন? বিউটিফুল এমন একটা ওয়ার্ড, আল্লাহর দুনিয়ায় মনে হয় যে এটা ছাড়া কোনো ওয়ার্ড নাই। মানে বিউটিফুল শব্দের অর্থই সুন্দর বা সুন্দরী, এই জন্য স্যাররাও এটাকে সুন্দর করে পরীক্ষা সেট করে দেয়। কখনো বিউটিফুলের পরীক্ষা নাউন চায়, কখনো বিউটিফুলের ভার্ব চায়, কখনো বিউটিফুলের অ্যাডজেক্টিভ চায়, কখনো বিউটিফুলের অ্যাডভার্ব চায় পরীক্ষায়। এভাবেই ঘুরে ফিরে বারবার আসে। তো আজকের পর যেমনি আসুক এটাতে আটকাতে পারবে না, চ্যালেঞ্জ ইনশাআল্লাহ সবগুলো বলে দিব। তাহলে বিউটিফুলের নাউন হবে প্রিয় ভাই বোন আমার বিউটি। এই বিউটিফুলের নাউন হবে ভাইয়া বিউটি। আর বিউটিফাই হচ্ছে বিউটিফুলের ভার্ব। বিউটিফাই মানে সৌন্দর্য মণ্ডিত করা। আর বিউটিয়াস, এই বিউটিয়াস হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ, এবং এই বিউটিয়াস অথবা বিউটিফুল দুইটাই অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর বিউটিফুলি এই শব্দটা হবে ভাইয়া অ্যাডভার্ব। সো পরীক্ষায় যেমনি আসুক আজকের পর আশা করি আটকাতে পারবে না, কারণ আমরা সবগুলো জেনে গেছি। তাহলে বিউটিফুলের নাউন হবে বিউটি। বিউটি মানে সৌন্দর্য, আর বিউটিফাই মানে সৌন্দর্য মণ্ডিত করা, এটা ভার্ব। বিউটিয়াস মানে হচ্ছে সুন্দর, হ্যাঁ, যেমন দা বিউটিয়াস ব্রাইড, সুন্দরী বধূ। আচ্ছা, তারপরে বিউটিফুলি মানে হচ্ছে অ্যাডভার্ব, কারণ কোনো ওয়ার্ডের শেষে অ্যালওয়ে থাকলে সাধারণত সেটা অ্যাডভার্ব হয়। আমরা চারটায় শিখে গেছি যে এটা এসব পরীক্ষায় আর আটকাতে পারবে না। কি চাইছে ভাই? নাউন, তার মানে আনসার হবে কয়কার ক, মানে এ। ক্লিয়ার ভাই? পারবো ইনশাআল্লাহ? সবাই ক্লাস বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা? গুড, সবাই পারবো ইনশাআল্লাহ। গুড গুড গুড। আপনারা কিন্তু শেয়ার করছেন না, এটা কিন্তু ঠিক না। এত রাতে 10টা 3 তারাবি নামাজ শেষ হয়েছে, 10টা 3 তারাবি নামাজ শেষ হয়েছে, তারাবি নামাজ পড়ে দৌড়ায় আসছি অফিসে এসে দেন ক্লাসটা শুরু করছি। তাইলে বলেন, আপনারা যদি আমাদেরকে ভালোবাসা না দেন, শেয়ার না করেন, আমাদেরকে ভালো লাগে? বলেন প্রিয় ভাই বোন আমার, সবাই ক্লাসটা শেয়ার করে দিব ইনশাআল্লাহ। 534 জন ভাই বোন, 534 জন ভাই বোন শেয়ার করলে মোটামুটি কথার কথা 1000 শেয়ার হয়ে যাবে, 2টা করে শেয়ার করলে, তাই না? সবাই শেয়ার করে দেই। শেয়ার করছেন? গুড, মাশাআল্লাহ। না স্যার শেয়ার করছি, রাগ করিয়েন না। আপনারা যদি শেয়ার করা বন্ধ করে দেন, আস্তে আস্তে আমাদের মোটিভেশনটা নষ্ট হয়ে যাবে, আমরা মরে যাব, মানে আমাদের মোটিভেশনটা মরে যাবে, এন্ড দেন ক্লাস নিতে আর মন চাইবে না। আর রাগ করিয়েন না প্লিজ প্রিয় ভাই বোন আমার, আপনাদেরকে ভালোবাসি এই জন্য বললাম। দেখেন 500 ভাই বোন, এখানে 2টা করে শেয়ার করলে তো হইতো, তাই না বলেন? আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন, এটা আরো গুরুত্বপূর্ণ। হারি আপ, উই হ্যাভ টু গো ড্যাশ 5 মিনিটস। এখানে একটা মজার ব্যাপার আছে, দেখেন সেটা হচ্ছে, দেখেন কোনো যদি অনির্দিষ্ট সময় হয়, অনির্দিষ্ট সময় যদি বোঝায়, আর এটা হচ্ছে নির্দিষ্ট সময়। সেটা বিভিন্ন বইতে বিভিন্ন রকমের দেওয়া আছে, উল্টাপাল্টা দেওয়া আছে, ভুলভাল দেওয়া আছে, খুব মনোযোগ। একটা হচ্ছে ভাই নির্দিষ্ট সময়, একটা হচ্ছে কি ভাইয়া অনির্দিষ্ট সময়। সো অনির্দিষ্ট সময় বলতে আমরা কি বোঝাচ্ছি? কথার কথা ধরেন 5 PM, অথবা কথার কথা বাই ফ্রাইডে এরকম কিছু একটা। আর নির্দিষ্ট সময় মানে কি ভাইয়া? কথার কথা ধরেন 5 মিনিটস, অথবা কথার কথা an hour, অথবা কথার কথা 2 days। আচ্ছা, সেরকম যদি নির্দিষ্ট সময় দেওয়া থাকে 2 days, an hour অথবা 5 মিনিটস, সেক্ষেত্রে প্রিপোজিশন ইন বসে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যদি অনির্দিষ্ট সময় দেওয়া থাকে, যে কথার কথা উই হ্যাভ টু গো বাই কথার কথা ফ্রাইডে, অথবা গো বাই 5 PM 5 AM, অনির্দিষ্ট সময় থাকলে সেক্ষেত্রে প্রিপোজিশন কি বসে বলে তো ভাইয়া? বাই বসে। যদি এটা বিভিন্ন বইতে বা মোটামুটি বেশিরভাগ বইতে উল্টাপাল্টা দেওয়া আছে, ভুলভাল দেওয়া আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং এটার ব্যাখ্যাটা একমাত্র কি বলে আপনার মাস্টার বইতে দেখবেন যে মোটামুটি সঠিক দেওয়া আছে, আলহামদুলিল্লাহ। মাস্টার বই ছাড়া বাকি অনেক জায়গাতে দেখবেন উল্টাপাল্টা আছে।
এখন খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে যে ঝামেলাটা হয়েছে আমি আবার বলছি, নির্দিষ্ট সময় যদি বোঝায় সেক্ষেত্রে প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়, এবং ইন মানে সাধারণত অনেকটা পরে বোঝায়। পরে বলতে ধরেন আপনি 5 মিনিট সময় ব্যয় করে তারপরে কাজটা শেষ করতে পারবেন। কথার কথা আপনি যদি বলেন যে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক ইন 5 মিনিটস, তার মানে আপনার কাছে 5 মিনিট সময় আছে, 5 মিনিট শেষ করে একদম 5 মিনিট পরিপূর্ণ করে আপনি কাজটা শেষ করতে পারবেন, মানে পুরো 5 মিনিট সময় আপনি পাবেন। আর যদি বলা হয় যে বাই, বাই মানে হচ্ছে ভাইয়া 5 মিনিটের আগেই আপনাকে করতে হবে, 5 মিনিটের পরে যাওয়ার কোনো সুযোগ নাই। পুরো 5 মিনিট আপনি মানে 1 মিনিটের মধ্যে করতে পারেন, 2 মিনিটের মধ্যে করতে পারেন, বা 5 মিনিটের মধ্যে করতে পারেন। আর যদি বলেন যে ভাইয়া আমার একটা কাজ করতে 5 মিনিট লাগবে, মানে ইন 5 মিনিটস, এর মানে হচ্ছে পুরো 5 মিনিটই লাগবে, মানে মানে 1 মিনিট আগেও শেষ হবে না, পুরো 5 মিনিট সময় শেষ করে বা পুরো 5 মিনিট সময়টা দিয়ে দেন হচ্ছে আপনার এই কাজটা শেষ হবে। আর আপনি যদি বলেন যে ভাইয়া বাই 5 মিনিটস আমার কাজটা শেষ হয়ে যাবে, এর মানে 1 মিনিটের মধ্যে হইতে পারে, মনোযোগ। আপনি যদি বলেন কথার কথা বাই 5 মিনিটস হয় না, যে বাই ফ্রাইডে অথবা বাই কথার কথা মানডে বাই 5 PM, এর মানে এর আগে আপনার কাজটা হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি বলেন ইন 5 মিনিটস, আপনার 5 মিনিট সময় লাগবে, ইন অ্যান আওয়ার মানে 1 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে, বা 1 ঘন্টা সময়ের পরে শেষ হবে, আগে না, ঠিক আছে, বা পুরো সময়টা আপনার লাগবে, এই হচ্ছে ফ্যাক্ট। যাই হোক, যেহেতু এখানে 5 মিনিটস দেওয়া আছে এবং এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়, তাহলে অফকোর্স আনসার হবে ইন, যদিও বেশিরভাগ জায়গায় কি দেওয়া আছে বলেন বাই দেওয়া আছে, জন্য হারি আপ, উই হ্যাভ টু গো ইন 5 মিনিটস, জলদি করো। আমাদেরকে 5 মিনিটে 5 মিনিট, আমাদের হাতে 5 মিনিট সময় আছে, মানে কি আমাদের হাতে কয় মিনিট সময় আছে, 5 মিনিট সময় আছে, এই 5 মিনিট সময়টা আমরা নিতে পারবো বা ব্যয় করতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার, গুড। ইন হবে, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখেন, এটা বেশিরভাগ জায়গায় কিন্তু উল্টোপাল্টা করে দেওয়া আছে। আচ্ছা, তারপরে দেখেন ভাই আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ভাই আমরা সবাই জানি ভার্ব দিয়ে বাক্য শুরু হবে, খুব মনোযোগ ভাইয়া, ভার্ব দিয়ে। আচ্ছা বলেন তো ভাইয়া অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, কেউ বলতে পারবেন দেখি, এমন কি আছেন? অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, দ্রুত দ্রুত, অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয় কেউ বলতে পারবেন, এমন কেউ আছেন? অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, কেউ আছেন কি বলতে পারবেন? ইয়েস, পাই গেছি, গুড। অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় ভাইয়া সাবজেক্ট দিয়ে, কি দিয়ে বলেন তো ভাইয়া? সাবজেক্ট দিয়ে। আর ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় কি ভাইয়া সাবজেক্ট দিয়ে, আর ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় প্রিয় ভাই বোন আমার ভার্ব দিয়ে। হ্যাঁ, অনেক সময় লেট থাকতে পারে, আর অনেক সময় সরাসরি ভার্ব থাকতে পারে, গো অথবা ডু, তাই না, বলেন গো অথবা ডু দা ওয়ার্ক, ডোন্ট গো দা সান, অথবা ওপেন দা ডোর, এরকম হয় ভার্ব দিয়ে শুরু হবে, না লেট দিয়ে, লেট দিয়ে অথবা ভার্ব দিয়ে, যদিও লেটও একটা ভার্ব, বোঝার পর হচ্ছে লেটও একটা ভার্ব। তো যাই হোক, দেখেন এখানে ভার্ব দিয়ে শুরু হয় নাই মানে কাটা, হ্যাঁ, ভার্ব দিয়ে শুরু হয় নাই মানে কাটা, ভার্ব দিয়ে শুরু হয় নাই মানে কাটা, স্ট্যান্ড মানে দাঁড়াও, আপ মানে উপরে, না মানে সহজ কথা স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো আর কি। তো যাই হোক, এখানে যে এইটা ভার্ব দিয়ে শুরু হয়েছে তার মানে আনসার হবে সি। বাকি সবগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বাকি সবগুলো কি বলেন তো ভাইয়া? অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, এটাও সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাও সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়, আর ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, তার মানে আনসার হবে সি। আনসার হবে কি ভাইয়া? সি। আনসার কি হবে? সি। আনসার কি হবে ভাইয়া? সি। আমি আবার বলছি, আজকের এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্ন কিন্তু সরাসরি আপনি হুবহু সামনে পরীক্ষা কমন পেয়ে যেতে পারেন। এই জন্য ক্লাসটা মন দিয়ে করতে হবে প্রিয় ভাই বোন আমার। আমার ইংরেজি মনে থাকে না, কি করব? ইংরেজি মনে রাখার জন্য ইংরেজি বেশি বেশি পড়তে হবে, বারবার পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে, বারবার পড়তে হবে। আচ্ছা, টু স্টে হেলদি উই মাস্ট প্ল্যান টু হ্যাভ আ ব্যালেন্স। ওকে ফাইন। দেখেন আমাদেরকে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কি বেশি বেশি খাদ্য খাইতে হবে, বেশি বেশি পানি খাইতে হবে, বেশি বেশি পরিবেশ, মানে আচ্ছা এক্স্যাক্টলি এগুলোরও দরকার আছে, পরিবেশ, ড্রিঙ্ক, ফুড, কিন্তু তার চেয়ে বেশি দরকার হচ্ছে সুষম খাদ্য, তাই না বলেন? তাহলে ব্যালেন্স মানে হচ্ছে সুষম, ডায়েট মানে খাদ্য, তার মানে আমাদের এখানে কি দরকার? ব্যালেন্সের ডায়েট, মানে আমাদের সুষম খাদ্য দরকার। আমাদেরকে স্বাস্থ্য মানে কি বলে, স্বাস্থ্য রক্ষা করার জন্য অথবা সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য আমাদের একটা প্ল্যানেট কি থাকতে হবে, আমাদের একটা প্ল্যান প্রোগ্রাম থাকতে হবে, এবং সেই অনুযায়ী একটা ব্যালেন্সের ডায়েট বা সুষম খাদ্যের তালিকা থাকতে হবে, যে সকালে আমি রুটি খাবো, দুপুরে ভাত খাবো, রাতে আবার রুটি খাবো, বা সামথিং আছে, সকালে মধু দিয়ে রুটি খাবো, তাই না বলেন? বা যেটা হইতে পারে, কাঁচা বাদাম খাবো, ছোলা বাদাম খাবো, যে কোনো কিছু একটা হইতে পারে ইনশাআল্লাহ। এই হচ্ছে ফ্যাক্টর কি, ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে হবে ব্যালেন্সেড ডায়েট, নট ব্যালেন্সেড ফুড, না, ব্যালেন্সেড ডায়েট, ব্যালেন্সেড ডায়েট। আমরা অনেক সময় বলি না যে ডায়েট করতে হবে, ওই মনে পড়ে, আচ্ছা আপনি কি ডায়েট করেন, আপনি তো স্লিম কেন, ডায়েট করেন, এই ডায়েট হচ্ছে সেই ডায়েট, ঠিক আছে? এটা দেখেন তো পারেন নাকি প্রিয় ভাই বোন আমার? দ্য রিচ শুড নট লুক ডাউন ড্যাশ দ্য পুর, কতবার আসছে বলেন? এই প্রশ্নটা কতবার আসছে বলেন? এই প্রশ্নটা বেশ অনেকবার পড়িয়েছি, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? আমরা সবাই জানি যে লুক অ্যাট মানে ভাইয়া তাকানো, লুক অ্যাট মানে কি ভাইয়া? তাকানো, এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, তাইলে ডু নট লুক এট মি, আমার দিকে তাকাইবা না, তাকামো কি করবা?
বলছি না তাকাইবা না, তাহলে ডু নট লুক এট মি, লুক এট মানে তাকানো। তারপরে ভাইয়া লুক, লুক আপ মানে হচ্ছে ভাইয়া ডিকশনারিতে শব্দ খোঁজা, ডিকশনারিতে শব্দ খোঁজা বা ওয়ার্ড খোঁজ করা, কেমন? ওকে, তারপরে দেখেন লুক, লুক ফর মানে হচ্ছে ভাইয়া কাউকে খোঁজ করা বা কোনো কিছু খোঁজ করা, কাউকে মানে কোনো মানুষকে অথবা কোনো কিছু, কোনো কিছু কি করা বলেন তো ভাইয়া? কোনো কিছু খোঁজ করা, কোনো কিছু খোঁজ করা। অনেকবার আসছে পরীক্ষা, এগুলো বারবার আসে দেখেন। তাহলে আই লুক ফর ইউ মানে আমি তোমাকে খুঁজি, হ্যাঁ, অথবা আই লুক ফর মাই বুক আমি আমার বইটা খুঁজি। তাহলে এটার পরে ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে। লুক ফর মানে কাউকে খোঁজ করা বা কোনো কিছু খোঁজ করা। তারপরে লুকের পরে হয় ইনটু ভাইয়া, লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, এটা পরীক্ষায় প্রচুর আসে, এবছরও কিন্তু আসছে, এবছর নিবন্ধনে আসছে, 18তম নিবন্ধনে মাত্র কয়েকদিন আগে যে পরীক্ষাটা হইলো। তাহলে লুক ইনটু মানে তদন্ত করা। তারপরে ভাইয়া এই যে এখানে আছে লুক ডাউন আপন, লুক ডাউন আপন। আর লুক ডাউন আপন মানে প্রিয় ভাই বোন আমার ঘৃণা করা। লুক ডাউন আপন মানে কি বলেন তো ভাইয়া? ঘৃণা করা। লুক ডাউন আপন মানে কি ভাইয়া? ঘৃণা করা। তাহলে খেয়াল করে দেখেন, ডু নট লুক ডাউন আপন দা পুর, কখনো গরিবদেরকে ঘৃণা করবা না। ডু নট লুক ডাউন আপন দা পুর, কখনো গরিবদেরকে কি করবা না? ঘৃণা করবা না। তাহলে লুক এট মানে তাকানো, লুক আপ মানে হচ্ছে ডিকশনারিতে শব্দ খোঁজা, তারপর লুক ফর মানে হচ্ছে কোনো কিছু বা কাউকে খোঁজ করা, লুক ইনটু মানে তদন্ত করা। এই জিনিসগুলো প্রচুর আসে, বারবার আসে এবং আবার কিন্তু আসবে। আরেকটা আছে ভাই লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, ফর ওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে ভাইয়া অধীর আগ্রহে অপেক্ষা করা, অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করা। তাহলে আই এম লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি অধীর আগ্রহ নিয়ে বসে আছি কবে তোমার সাথে দেখা হবে, আমি অধীর আগ্রহ নিয়ে বসে আছি কবে তোমার সাথে দেখা হবে। প্রচুর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রচুর ইম্পর্টেন্ট। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ, লুক আফটার লিখেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার মনে করাই দেওয়ার জন্য। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি লুক আফটার, থ্যাংক ইউ সো মাচ। এই যে আরেকটা আছে ভাই লুক আফটার, লুক আফটার। এই লুক আফটার মানে হচ্ছে ভাই দেখাশোনা করা, লুক আফটার মানে কি করা ভাইয়া? দেখাশোনা করা। তাহলে লুক দিয়ে কয়টা লিখলাম আমরা? 1 2 3 4 5 6 7, এই 7টাই কিন্তু পরীক্ষায় আসবে না, এই 7টাই পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি আবার বলছি, আমি বলি নাই 7টা পরীক্ষা আসবে, অলরেডি আসছে, এই 7টাই আসছে, এটা আসছে, এটা আসছে, এটা 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 সবগুলো আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। যদি লুক দিয়ে প্রশ্ন আসে এখান থেকে কমন পাবেন, আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে। আর আরেকটা আছে আপনার এই যে টেক আফটার, টেক আফটার মানে কিন্তু আবার খোঁজ করা না, টেক আফটার মানে হচ্ছে ভাই অনুরূপ হওয়া। তাহলে লুক আফটার আর টেক আফটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে লুক আফটার মানে হচ্ছে ভাই দেখতে একই রকম হওয়া, লুক আফটার মানে দেখাশোনা করা, আর টেক আফটার মানে হচ্ছে অনুরূপ হওয়া। দা বয় টেকস আফটার হিজ ফাদার, ছেলেটা দেখতে তার বাবার মতো। দা বয় টেকস আফটার হিজ মাদার, ছেলেটা দেখতে তার, ছেলেটা না মেয়েটা, দা গার্লস টেকস আফটার হার মাদার, মেয়েটা দেখতে তার মায়ের মতো। ক্লিয়ার ইনশাআল্লাহ। তাহলে লুক আফটার মানে দেখাশোনা করা, টেক আফটার মানে হচ্ছে অনুরূপ হওয়া। মজার পর হচ্ছে দুইটাই কিন্তু পরীক্ষায় আসছে। আরেকটা আছে রিসেম্বল, এটাও পরীক্ষা আসে রিসেম্বল। এই রিসেম্বল মানে হচ্ছে ভাইয়া দেখতে একই রকম হওয়া বা অনুরূপ হওয়া, এবং রিসেম্বলের পরে কিন্তু কোনো টু হয় না, রিসেম্বলের পরে কি হয় না? টু হয় না। রিসেম্বলের পরে কি হয় না বলেন তো ভাইয়া? টু হয় না। জিনিসগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষা আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। I took a map with me as I didn't want to dash my way on the journey. I took a map, আমি একটা ম্যাপ নিয়েছিলাম, with me আমার সাথে, মানে কোনো একটা জার্নিতে যাওয়ার সময় সাথে করে ম্যাপ নিয়ে নিছে। ধরেন সুন্দরবনে গেছে বা যে কোনো একটা জায়গায় গেছে, সে সাথে করে কি নিয়ে নিছে? ম্যাপ নিয়ে নিছে। কেন? as, যেহেতু I did not want, আমি চাই না, আর ড্যাশ মাই ওয়ে অন দ্য জার্নি, আমি আমার জার্নির পথ হারায় ফেলি, এটা আমি চাই না, এই জন্য সাথে ম্যাপ নিয়ে নিছি। আমি আমার জার্নির পথ হারায় ফেলি, এটা আমি চাই না। তো হারায় ফেলা ইংলিশ কি রে ভাই? হারিয়ে ফেলা ইংলিশ কি? এক্স্যাক্টলি, অলরেডি অনেকেই বুঝে ফেলছেন। হারিয়ে ফেলা ইংলিশ মানে হচ্ছে ভাইয়া লস। লস মানে কি ফেলা? হারিয়ে ফেলা। তার মানে যেহেতু এখানে টু আছে, টু এর পরে ভার্বের বি1 হবে বা বিশ্রাম হবে, তাহলে এখানে এই যে লস, এটা অর্থ হচ্ছে হারানো। খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নটা মারাত্মক ক্রিটিক্যাল, এই প্রশ্ন অনেকবার আসছে এবং এটা আসার রিজনটাই হচ্ছে এটা ক্রিটিক্যাল। আমরা মানে পুরাই থেতলায় যাই এই প্রশ্নটা আসলে, একদম ব্যাগাতে রেখে যায়। আল্লাহ আল্লাহ কোনটা হবে গো? মনোযোগ প্লিজ। এই লস মানে ভাই হারানো, এবং এটা হচ্ছে একটা নাউন, তার মানে এটা হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগই নাই। কেন? টু এর পরে বি1 হবে, ভার্বের বেশ্রম হবে। এই লস্ট মানে ভাইয়া বি3, তাহলে টু এর পরে কি বি3 হয় না বি1 হয়? বি1 হয়, তার মানে এটাও কাটা। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখেন, এই লুজ মানে হচ্ছে আলগা। আমরা বলি না যে কথার কথা, এই তোমার প্যান্ট লুজ, তোমার প্যান্টটা আলগা, অথবা তোমার জামাটা লুজ, তোমার জামাটা আলগা। এই লুজ মানে হচ্ছে ভাইয়া আলগা, ঠিক আছে, বা ঝোলা বোঝায়, যেটাকে আমরা বাংলায় বলি। এবং এই আলগা এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, তার মানে এটাও কাটা, কারণ এখানে টু এর পরে বি1 হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। সো এই লস মানে ভাইয়া এই যে হারিয়ে ফেলা,
লস মানে হারিয়ে ফেলা, এবং এটা হচ্ছে ভাই V1 বা ভার্বের বেস ফর্ম, তার মানে আনসার হবে বি। ভাই ক্লাস কি বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা মজা। দেখেন রাগ করবেন না, এটা নিয়ে অনেক কনফিউশন ছিল কিনা বলেন? আজকে সারা জীবনের মতো ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ। আজকের পর থেকে যদি লস মানে এই 4টা অপশন দিয়ে প্রশ্ন আসে, আমার মনে হয় জীবনে আটকাইতে পারবে না। 4টা অপশনে দেখেন 4টা দারুণ ব্যাখ্যা। এই লস কিন্তু নাউন, মানে এর মানে হচ্ছে হারানো, লস হচ্ছে V3, এই LOSE মানে হচ্ছে V1, এন্ড এই লুজ মানে হচ্ছে আলগা, এটা অ্যাডজেক্টিভ। ভাই এটা ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাআল্লাহ। সেদিন ভাই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ক্লাস কি ভালো লাগতেছে বলেন? এত এত যে চিল্লাচিল্লি করি আমরা, যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, বলেন আমরা কি বুঝে শুনে বলি নাকি না বুঝে বলি? প্লিজ প্রিয় ভাই বোন, আমার ক্লাসগুলো মিস করিয়েন না, দেখবেন আল্লাহ চাইন্তু এখান থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পাওয়া যাবেন। এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড ড্যাশ হিজ ওন অ্যাকশন। ওন অ্যাকশন, কেউ যদি তার নিজের কাজের জন্য দায়ী হয়, নিজের কাজের জন্য দায়ী হয়, তাহলে রেসপন্সিবলের পরে ফর হয়। আর অন্যের কাছে যদি দায়ী থাকে, অন্যের কাছে যদি দায়ী থাকে, সেক্ষেত্রে রেসপন্সিবলের পরে কি হয় বলেন তো? টু হয়। যেমন ইউ আর রেসপন্সিবল টু ইউর প্যারেন্টস, তুমি তোমার বাবা মার প্রতি দায়বদ্ধ। অথবা তুমি তোমার বাবা মার কাছে দায়ী, খুব মনোযোগ, আই এম রেসপন্সিবল টু ইউ, আমি তোমার কাছে দায়ী। কারো কাছে দায়ী থাকলে টু হবে, আর নিজের কাজের জন্য নিজে দায়ী থাকলে ফর হবে। সেখানে স্পষ্ট বলা আছে ওন, ওন মানে নিজের কাজ, নিজের কাজের জন্য দায়ী থাকলে ফর হয়, রেসপন্সিবলের পরে কি হয়? ফর হয়, রেসপন্সিবলের পরে কি হয়? ফর হয়। তার মানে আনসার হবে এ, এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড রেসপন্সিবল ফর হিজ ওন অ্যাকশন। প্রত্যেক ড্রাইভার তার নিজ কৃতকর্মের জন্য দায়ী হবে, প্রত্যেক ড্রাইভার তার নিজ কৃতকর্মের জন্য কি হবে বলেন? দায়ী হবে। এগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসছে পরীক্ষা এবং আবার আসবে ইনশাআল্লাহ। থ্রু থিক অ্যান্ড থিন, থ্রু থিক অ্যান্ড থিক মানে মোটা, থিন মানে চিকনা। মোটা হোক চিকনা হোক, দুঃখ হোক সুখ হোক, যে কোনো অবস্থাতেই জীবন চলছে, চলবেই, অলরেডি বুঝে গেছেন। তার মানে থ্রু থিক অ্যান্ড থিন মানে যে কোনো অবস্থায়, মানে আন্ডার অল কন্ডিশন, অর্থাৎ যে কোনো পরিস্থিতির মধ্য দিয়েই আমরা যাই না কেন, আমাদেরকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে। সামনে ঈদ, সবাই আনন্দ করবে, আপনার চাকরি নেই, আপনি বেকার, আপনিও যদি সবার সাথে আনন্দ করেন, এর মানে আপনি বোকামি করছেন। অবশ্যই ঈদের দিনটা ভালো কাটুক, আমরা এটা সবাই চাই। ঈদের দিনটা অবশ্যই আনন্দ করবেন ইনশাল্লাহ, আমার সাথে সময় দিবেন, তাহলে পরবর্তী 1 মাস 2 মাস 6 মাসের কি বলে মোটিভেশন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ, অথবা প্রাণ শক্তি পেয়ে যাবেন। বাকি ঈদের আগের দিন, পরের দিন, মানে ঈদের দিন ছাড়া ঈদের আগের দিন পর্যন্ত পড়াশোনার মধ্যে নিজেকে কাজে লাগায় রাখেন। ঈদের পর দিন আবার পড়াশোনা শুরু করে দেন ইনশাআল্লাহ, দেখবেন আল্লাহ চাহেন তো খুব দ্রুতই আপনার বাবা মায়ের মুখে ফুটবে হাসি, আর গুজবে আপনার বেকারত্ব। সমাজ খুঁজে পাবে একজন কি বলে ভাই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ঠিক আছে ইনশাআল্লাহ, এজন্য সবাই পড়াশোনা করতে হবে। করবো তো ইনশাআল্লাহ, নাকি বাড়িতে গেলে সময়টা নষ্ট করব? 1 সেকেন্ড সময় নষ্ট করব না। পিরিয়ড টু মানে প্রিয় ভাই বোন আমার আগে বা পূর্বে বোঝায়। সো বিফোর মানে হচ্ছে ভাই আগে বা পূর্বে, বিফোর মানেও আগে বা পূর্বে, বিফোর মানেও আগে বা পূর্বে। Nobody knocked him down, it was an dash. দেখেন নক ডাউন খুবই মজার একটা গ্রুপ ভার্ব। এই যে নক ডাউন, নক ডাউন মানে হচ্ছে ভাই কাউকে আঘাত করা, কাউকে আঘাত করা, অথবা কাউকে ফেলে দেওয়া, কাউকে ফেলে দেওয়া, খুব মনোযোগ, কাউকে ফেলে দেওয়া। নকডাউন মানে কাউকে আঘাত করা অথবা কাউকে কি করা ভাইয়া? ফেলে দেওয়া। সো বলা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, নোবডি মানে কেউ না, নকড হিম ডাউন কেউ তাকে আঘাত করেনি, কেউ তাকে ফেলে দেয়নি, ইট ওয়াজ এন ড্যাশ মানে এটা একটা ছিল দুর্ঘটনা, সে নিজেই পড়ে গিয়েছে। কেউ তাকে আঘাত করেনি, কেউ তাকে ফেলে দেয়নি, সে নিজেই পড়ে গিয়েছে। তার মানে এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা একটা কি ভাইয়া? অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট এক্সাক্ট, এই আনসার হবে সি এ। দেখছেন, তাহলে নোবডি নকড হিম ডাউন, কেউ তাকে আঘাত করে নাই, কেউ তাকে ফেলে দেয় নাই, ইট ওয়াজ এন অ্যাক্সিডেন্ট সে নিজেই পড়ে গিয়েছে, এটা ছিল একটা দুর্ঘটনা। এটা কি ছিল বলেন তো ভাই? একটা দুর্ঘটনা। এটা কি ছিল বলেন তো ভাই? একটা দুর্ঘটনা। এটা কি ছিল বলেন? দুর্ঘটনা। ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা 11টা বেজে গেছে, কোনো সমস্যা নাই, 11টা বেজে গেছে। আমরা 11টার বাইরে কখনোই ক্লাস কন্টিনিউ করবো না ইনশাআল্লাহ, কারণ আমাদের অনেক ভাই বোনদের হচ্ছে কি বলে কাজ থাকতে পারে, ব্যস্ততা থাকতে পারে, অথবা ঘুমানোর তাকাজা থাকতে পারে, যেহেতু রমজান মাস সারাদিন রোজা ছিলেন, তারপর আবার তারাবি পড়েছেন, হ্যাঁ 1-1.5 ঘন্টা। সো আমরা আপনাদেরকে 11টার পরে চেষ্টা করবো কখনোই কষ্ট না দেওয়ার জন্য। তো যাই হোক, এখন ফ্যাক্ট হচ্ছে প্রিয় ভাই বোন আমার, দেখেন আমরা পড়াশোনা করতেছি তো করতেছি, রাগ করবেন না। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে ভাইয়া আমার বিসিএস এর সিলেবাসটা শেষ, এমন কি আছে? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ভাই আমার বিসিএস এর সিলেবাসটা পরিপূর্ণ শেষ? দেখেন আমি আবার বলছি, অনেকেই প্রথমবারই বিসিএস ক্যাডার হয়ে যায়, এমন অনেক ভাই বোন আছে যারা প্রথমবার পরীক্ষা দিয়েই বিসিএস ক্যাডার হয়ে যায়, হয় কিনা বলেন? হয়ে যায়, প্রথমবার পরীক্ষা দিয়ে চাকরি হয়ে যায়। কিন্তু অনেকে আছে 2 বছর 3 বছর 5 বছর অথবা 7 বছর ধরে পড়তেছে,
কিন্তু চাকরি হচ্ছে না। এই যে এত লম্বা সময় দেওয়ার পরও চাকরি হচ্ছে না, এটার কারণ কি? একটাবার চিন্তা করেছেন কারণটা কি, কেন চাকরি হচ্ছে না? দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি, গুছানো জিনিস বলতে একটা কথা আছে, গুছানো বলতে একটা কথা আছে। পরিশ্রম করলেই হয় না, স্মার্টলি পরিশ্রম করতে হয়, গুছিয়ে পড়াশোনা করতে হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। যেই মানুষটার প্রথমবারে চাকরি হয়, প্রথমবারে বিসিএস ক্যাডার হয়, সেই মানুষটা গুছিয়ে পড়াশোনা করেছে, এই জন্য তার প্রথমবারই হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি, আপনি, আমরা, আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা যেটা করি যে আমরা অগোছালো পড়াশোনা করি। আমরা জানি না কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কতটুকু বাদ দিতে হবে। ইংরেজির কি সব পড়ে ফেলবো, দুনিয়ার সব মুখস্থ করে ফেলবো? না, দরকার নেই। বাংলার সব শেষ করে ফেলবেন? শুধু বাংলা যদি সব শেষ করতে যান, শুধু বাংলা আপনি কথা কথা 3 বছরে শেষ করতে পারবেন না। শুধু ইংলিশ 5 বছরে শেষ করতে পারবেন না, যে পরিমাণ ইংরেজি আছে দুনিয়াতে। শুধু সাধারণ জ্ঞান 10 বছরে শেষ করতে পারবেন না। পৃথিবীতে যে পরিমাণ জিকে বা সাধারণ জ্ঞান আছে, পৃথিবীর সব জ্ঞানকে আপনি 10 বছরে শেষ করে ফেলতে পারবেন? 10 বছরে শেষ করতে পারবেন। এই জন্য ভাইয়া, হ্যাঁ, আপনার বাংলা সব দরকার নেই, ইংরেজি সব দরকার নেই, জিকে সব দরকার নেই, ম্যাথ সব দরকার নেই, কতটুকু দরকার সেটাই জানতে হবে, সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে। আর আমরা জব মেডিসিন আপনাদেরকে এই ব্যাপারটাতেই হেল্প করবো। আমি আবার বলছি, দেখেন আমাদের কেন চাকরি হয় না, কারণ আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে ভাই বিসিএস এর সিলেবাসটা আমার শেষ, প্রাইমারি সিলেবাসটা আমার শেষ, নিবন্ধনের সিলেবাসটা শেষ, 11 থেকে 20তম গ্রেডের ভাইয়া সিলেবাসটা আমার শেষ। একজন বুকে হাত দিয়ে বলতে পারবো না। পারবেন? বলেন যে ভাইয়া, কেউ পারলে বলেন, কমেন্টে আমাকে জানান যে ভাই আমার শেষ সিলেবাসটা। রাগ করিয়েন না, আমি জাস্ট আপনাদেরকে ধরাই দিচ্ছি কেন চাকরি হচ্ছে না আমাদের। অনেকদিন ধরে পড়াশোনা করতেছেন, আপনি তো ভাবতেছেন আপনি জাহাজ হয়ে গেছেন, সব শেষ, চাকরি হচ্ছে না। এই জায়গাটাই আজকে ধরাই দিচ্ছি আমি। কেন? কারণ আমাদের পড়াশোনাটা গুছানো না। আমরা জানি না কোথায় কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, আর কতটুকু বাদ দিতে হবে। এটা না জেনে আন্দাগুন্দা পড়াশোনা করতেছি বা প্রিপারেশন নিচ্ছি। এই জন্য অনেকদিন পরের পরও চাকরি হচ্ছে না। এই জন্য প্রিয় ভাই বোনেরা, আমি আবার বলছি, খেয়াল করে দেখেন, আপনার 5 বছর 7 বছর দরকার নেই। আপনি যদি 3 মাস, কয় মাস ভাই, 3 মাস যদি আপনি একটা রুটিন মেনটেন করে পড়াশোনা করেন, 3 মাসের মধ্যে আল্লাহ চান তা ইনশাআল্লাহ আপনার প্রাইমারি, আপনার নিবন্ধন, আপনার 11 থেকে 20তম গ্রেডের সিলেবাস শেষ হবে। আমি কথা দিলাম ইনশাআল্লাহ। কয় মাস? মাত্র 3 মাস। মাত্র 3 মাস। সেই 3 মাস হয় আপনি একা একা পড়েন, কোনো সমস্যা নাই, অথবা আপনি চাইলে জব মেডিসিনের সঙ্গে হইতে পারেন, কোনো সমস্যা নাই। আমি নিজে ইংরেজিটা পড়াবো, মনু স্যার গণিত পড়াবে, নাসির স্যার বাংলা পড়াবে, আমাদের সুহেল স্যার, ইকরাম স্যার, ওনারা জিকে পড়াবেন। আমরা দায়িত্ব নিয়ে আপনাদেরকে 3 মাসের মধ্যে আপনাদের নিবন্ধন, প্রাইমারি এবং 11 থেকে 20তম গ্রেডের সিলেবাস শেষ করে দিব ইনশাআল্লাহ। তার মানে যেটা হবে প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি, বাসায় থাকলেও পড়াশোনা হয়, কিন্তু পড়াশোনা হবে না ব্যাপারটা এমন না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, একা একা পড়লে যেটা হয়, অনেক সময় আপনি ডিস্ট্রেস হয়ে যেতে পারেন। অনেক সময় আপনি হতাশা বোধ করতে পারেন, বা হতাশার মধ্যে পড়ে যেতে পারেন। আয় হায়, আমার কি হবে, কি হচ্ছে না হচ্ছে। কিন্তু আপনি যখন একটা সিস্টেমের মধ্যে থাকবেন, একটা গাইডলাইনের মধ্যে থাকবেন, একটা প্যারেন্টিং এর মধ্যে থাকবেন, তখন আপনার মধ্যে একটা চাপ কাজ করবে। আরে লেকচার 1 হয়েছে আলহামদুলিল্লাহ, 2 হয়েছে, 3 হয়েছে, 5 হয়েছে, 10 হয়েছে, ইংরেজির 15টা লেকচার হয়ে গেছে, বাংলা 15টা। এই যে নিজের মধ্যে কনফিডেন্স কাজ করবে। জিকে 15টা হয়েছে, এই কথার কথা আল্লাহ আল্লাহ আমার শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, ভালো লাগে কাজ করবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য জাস্ট আপনি যদি আমাদেরকে দায়িত্ব দেন, কয় মাস বলেন তো ভাইয়া? মাত্র 3 মাস আমাদের সাথে লেগে থাকেন ইনশাআল্লাহ। এই 3 মাসের মধ্যে আপনার প্রাইমারি নিবন্ধন, 11 থেকে 20তম গ্রেডের সিলেবাস শেষ হয়ে যাবে। আর বিসিএস এর সিলেবাসটা যেহেতু একটু বড় এবং 10টা বিষয়, এখানে যদি অ্যারাউন্ড কথা 5 থেকে 6 মাস আপনি আমাদেরকে সময় দেন বা আমাদের সাথে লেগে থাকেন ইনশাআল্লাহ, 5-6 মাসের মধ্যে আপনার বিসিএস এর পুরো সিলেবাস শেষ হয়ে যাবে। যদি অনেকে একা একা 2 বছর পুরো সিলেবাস শেষ করতে পারেন নাই, এমন অনেকেই আছে 2 বছর 3 বছর ধরে পড়তেছেন, কিন্তু বিসিএস এর সিলেবাস শেষ হয়েছে এটা বুকে হাত দিয়ে বলতে পারবেন না। তো আমাদের সাথে আপনি যদি মাত্র 2 মাস, মানে 5-6 মাস লেগে থাকেন ইনশাআল্লাহ, বিসিএস এর সিলেবাসটা শেষ হয়ে যাবে। আর যদি আপনি আমাদেরকে সর্বোচ্চ 2.5 মাস অথবা 3 মাস সময় দেন, তো প্রাইমারি নিবন্ধন অথবা 11 থেকে 20তম গ্রেডের পরিপূর্ণ সিলেবাসটা শেষ হয়ে যাবে। এমন কেউ কি আছে যে ভাইয়া ইনশাআল্লাহ 3 মাস সময় দিব আপনাদের সাথে? একটু দেখতে চাই তো ভাইয়া, যে ভাইয়া 3 মাস আপনাদের সাথে সময় দিব, হ্যাঁ, অথবা 2.5 মাস সময় দেন। 3 মাস বা 2.5 মাস, টার্গেট রাখেন 2.5 মাস, কুরবানির আগে শেষ ইনশাআল্লাহ। কুরবানির পরেই যেন আল্লাহ চাইন তো ইনশাআল্লাহ একটা চাকরিতে জয়েন করতে পারেন, এমন নিয়ত কার কার আছে? একটু দেখতে চাই প্রিয় ভাই বোন আমার। এমন কেউ আছেন যে ভাইয়া আমি আপনাদের কথা দিলাম ইনশাআল্লাহ 3 মাস জব মেডিসিনের সাথে লেগে থাকবো, অথবা 2.5 মাস জব মেডিসিনের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি কথা দিচ্ছি আপনাদের সিলেবাসটা শেষ করাই দিব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে 3 মাসের মধ্যে অথবা সর্বোচ্চ 2.5 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা প্রাইমারি নিবন্ধন, 11 থেকে 20তম গ্রেড সহ মোটামুটি সকল চাকরি পরীক্ষার প্রস্তুতি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো যারা চাচ্ছেন যে ভাইয়া আমরা 3 মাস, আমি একটু দেখতে চাই এমন কেউ কেউ আছেন কিনা ইনশাআল্লাহ। গুড, এই যে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি তো এমন মানুষদেরকে খুঁজতেছিলাম যারা সিরিয়াস, যারা নিজেদেরকে ভালোবাসেন, নিজের বাবা মায়েদেরকে ভালোবাসেন, যারা সমাজকে ভালোবাসেন, যারা নিজের জন্য কিছু করতে চান। ঠিক আছে ইনশাআল্লাহ। গুড, এই তো পেয়ে গেছি। 3 মাস সময় দিব। তাহলে যারা 3 মাস সময় দিবেন, কথা দিয়েছেন ইনশাআল্লাহ, দেখবেন 3 মাস পরে আল্লাহ চাইন তো ইনশাআল্লাহ আপনার সিলেবাসটা শেষ হবে। আর সিলেবাস শেষ হলে কি হবে বলেন? এখন শুধু রিভিশন দিবেন, একবার 2বার 5বার রিভিশন দিলে চাকরি হবে না, শুধু হবে আরে 10টা 15টা 20টা চাকরি হবে আল্লাহ চাইন ইনশাআল্লাহ। আমি আবার বলছি,
আমাদের চাকরি না হওয়ার কারণ হচ্ছে সিলেবাস শেষ হয় নাই, সিলেবাস শেষ হয় না। আর সিলেবাস শেষ না হলে তো আপনি কোনোদিনও কমন পাবেন না, আপনি কাঙ্ক্ষিত মার্কস পাবেন না। একবার যদি সিলেবাসটা শেষ হয়ে যায়, আপনার মধ্যে এমন কনফিডেন্স কাজ করবে ইনশাআল্লাহ, দেখবেন তখন বারবার শুধু রিভিশন দিবেন, তখন তো পড়া নাই, 2বার 3বার 4বার রিভিশন দিলে ছোটস্থ হয়ে যাবে সবকিছু, যেখান থেকে প্রশ্ন আসুক কোনোভাবে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, গুড। আচ্ছা, যারা কথা দিয়েছেন তাদের জন্য গুড নিউজ দিয়ে দিই প্রিয় ভাই বোন আমার, যারা কথা দিলেন যে ভাইয়া 3 মাস আপনাদেরকে সময় দিব, 3 মাস জব রেজিস্ট্রেশনে আমি লেগে থাকবো, তাদের জন্য গুড নিউজ হচ্ছে আমরা দেখেন 19তম 19তম নিবন্ধনের অ্যাডভান্স ব্যাচ, খুব মনোযোগ খেয়াল করেন, 19তম নিবন্ধনের অ্যাডভান্স ব্যাচ, এই সবগুলো অ্যাডভান্স ব্যাচ, অ্যাডভান্স ব্যাচ ইভেন্ট সাথে আমরা চালু করেছি প্রিয় ভাই বোন আমার প্রাইমারির অ্যাডভান্স ব্যাচ, খুব মনোযোগ। আমরা চালু করে দিয়েছি প্রিয় ভাই বোন আমার 11 থেকে 20তম গ্রেড, 11 থেকে 20তম গ্রেড পরীক্ষার জন্য প্রিয় ভাই বোন আমার প্রিলি প্লাস লিখিত, শুধু প্রিলি না প্রিয় ভাই বোন আমার, প্রিলি প্লাস লিখিত ব্যাচ। এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা ব্যাচের কোর্স ফি আমরা নির্ধারণ করেছি ভাইয়া 2200 টাকা। যেহেতু আজকে আমি মাঠ ফাঁকা পাইছি, নাসির স্যারও নাই, মমতাজ স্যারও নাই, আজকে আমি রাজা। তো আজকে আমি আমার ভাই বোনদেরকে ঈদ উপলক্ষে একটা অফার দিয়ে দিব, যে অফারের কারণে আপনারা এই 3টা কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। এবং আমাদের সময় কম আমার ভাইয়া 3 মাস, এই 3 মাসের মধ্যে আমরা এই 3টার সিলেবাস শেষ করবো, মানে যার যেটা দরকার। কেউ যদি মনে হয় যে আমার 3টাই দরকার, 3টাতে ভর্তি হলেন, কারো যদি মনে হয় যে ভাই আমি একটা দরকার, একটাতে ভর্তি হলেন, 2টা দরকার, 2টাতে ভর্তি হলেন। তো 3টার কোর্স ফি কত করে বলেন তো ভাইয়া? 2200 টাকা করে। আপনি যদি 3টাতেই ভর্তি হতে চান বা 2টাতে ভর্তি হতে চান হন, একটাতে ভর্তি হতে চান হন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু যেটাতেই ভর্তি হন 3 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমাদের সিলেবাস শেষ হবে, এবং টার্গেট হচ্ছে কুরবানির আগেই সিলেবাস শেষ হবে ইনশাআল্লাহ, কুরবানিদের আগেই। ঠিক আছে ইনশাআল্লাহ। তো মজার ব্যাপার হচ্ছে এই কোর্সটার ফি আমি জাস্ট আজকে তাদের মানে নাসির স্যার মনুর স্যার অনুমতি না নিয়ে আমি আপনাদের জন্য আজকে জাস্ট 1900 টাকা করে দিলাম ইনশাআল্লাহ। এবং এই অফারটা থাকবে আগামীকাল দুপুর 3টা পর্যন্ত, আগামীকাল 3টা পর্যন্ত। এই 3টা পর্যন্ত আপনারা মাত্র 1900 টাকায় যে কোনো কোর্সে ভর্তি হইতে পারবেন, এবং সাথে এখানে 1000 টাকার হাইলাইটস পাবেন সম্পূর্ণ ফ্রিতে। 1000 টাকার হাইলাইটস মানে হচ্ছে ভাইয়া আমাদের লেকচার শিট গুলো আমরা যেগুলো দিয়ে পড়াই বা ক্লাস নেই, এই হচ্ছে ভাইয়া 11 থেকে 20তম গ্রেডের হাইলাইটস। তারপরে হচ্ছে ভাই এই যে নিবন্ধনের হাইলাইটস, আপনারা 19তম নিবন্ধনের হাইলাইটস পাবেন, এটা তো 18তম নিবন্ধনের, আপনারা পাবেন 19তম নিবন্ধনের। এটা হচ্ছে ভাই 11 থেকে 20তম গ্রেডের হাইলাইটস। এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে গুছানো হয়েছে, দেখেন এই যে খুব সুন্দর করে, বাংলাটা দেখেন কত সুন্দর, বন্দি ফার্সি শব্দ, খোর ফার্সি শব্দ, তো এভাবে করে বাংলা, ইংরেজি, কেমের প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে গুছানো হয়েছে। এই জিনিসগুলো যদি আপনাদের সাথে থাকে, আশা করা যায় খুব সুন্দর এবং গুছালো একটা প্রিপারেশন নিতে পারবেন, এবং উইদিন 3 মাস আল্লাহ চাইলে তো সিলেবাসটা শেষ হয়ে যাবে। তাহলে দেখেন, রাগ করবেন না, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ জীবনে বারবার আসে না। এই জন্য ভাই যদিও টাকা 1900 টাকা কিন্তু কোনো ফ্যাক্ট না। আমি আপনাদেরকে একটা কথা অনেকবার বলছি, স্টুডেন্ট লাইফে আমি প্রায় কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করছিলাম। কয় হাজার টাকা বলেন? কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমার কিন্তু লস হয় নাই, আলহামদুলিল্লাহ লাভ হয়েছে। এখন এমন হয় যে একদিনও 30,000 টাকার বেশি কামাইতে পারি, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে ফ্যাক্ট। এখন আপনার পকেটে হয়তো টাকা নেই, কিন্তু একটা সময় আপনি হাজার হাজার লাখ লাখ টাকা কামাবেন ইনশাল্লাহ, এবং আপনার টাকা দিয়ে অনেক মানুষ চলবে। তো ভাইয়া কালকে 3টা পর্যন্ত অফার দিয়ে দিলাম। কত টাকা বলেন? মাত্র 1900 টাকায় ভর্তি দিতে পারবেন, সাথে 1000 টাকার হাইলাইটস। এই হাইলাইটস গুলো আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এলাকায় পাঠিয়ে দিব, পিডিএফ না, একদম হার্ড কপি। ঠিক আছে ইনশাল্লাহ। তো যারা ভর্তি হতে যাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, 01755072190। মজার ব্যাপার হচ্ছে দেখেন, কারো যদি আর্থিক সমস্যা থাকে কোনো সমস্যা নাই, এটা হচ্ছে আমাদের নাসির স্যারের নাম্বার, যে ভাইয়া আমার তো একটু আর্থিক সমস্যা, কোনো সমস্যা নাই, 1900 টাকা তো অফার দিছি সমস্যা নাই। তারপরে যদি কারো কোনো আর্থিক সমস্যা থাকে এই নাম্বারে আপনারা নাসির স্যারের সাথে যোগাযোগ করবেন। স্যার কিন্তু অনেক উদার এবং খুবই ভালো মনের মানুষ, যে স্যার আমার তো খুব সমস্যা, যদি সত্যিকার অর্থে সমস্যা থাকে, সমস্যা না থাকলে কেউ রিকোয়েস্ট করি না, সমস্যা থাকলে এই নাম্বারে ফোন দিয়ে স্যারকে একটু বললে দেখবেন যে আল্লাহ চান তো আশা করি স্যার আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। তো এটা হচ্ছে ভাই বিকাশ নগদ। আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে 01767265758। তো এই দুইটা নাম্বারে প্রিয় ভাই বোন আমার বিকাশ প্লাস নগদ রয়েছে। তো আপনারা হচ্ছে এগুলা যেহেতু পার্সোনাল নাম্বার, এই দুইটা নাম্বারে টাকা সেন্ড মানি করে এই দুইটা নাম্বারে কিন্তু আপনারা কি করবেন? কল দিবেন, তাইলে কিন্তু আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করায়া দিব ইনশাআল্লাহ। সাথে আপনারা যারা চাচ্ছেন যে ভাই আমি 47তম বিসিএস এর প্রস্তুতি নিব, 47তম বিসিএস, তো 47তম বিসিএস এর জন্য যারা ভর্তি হবেন, আমাদের কোর্স ফি মূলত ছিল 5000 টাকা। আমি জাস্ট আপনাদের জন্য করে দিলাম মাত্র 3500 টাকা। এই 3500 টাকার মধ্যে আবার 2000 টাকার লেকচার শিট পাবেন, এবং এই লেকচার শিট গুলো আমরা কিন্তু কুরিয়ার করে আপনাদেরকে কি করে দিব? পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে। সো মাত্র 3500 টাকায় কিন্তু আপনি 10টা বিষয়ের পরিপূর্ণ কোর্সে ভর্তি হতে পারতেছেন ইনশাআল্লাহ। এবং যেটা আমাদের সবচেয়ে কি বলে আকর্ষণীয় কোর্স চলতেছে এখন, 18তম নিবন্ধনের লিখিত কোর্স।
18তম নিবন্ধনের লিখিত যারা কোর্স করতে চাচ্ছেন, তার মানে যাদের মনে হয় যে ভাই আমি 40+ মার্ক পাবো, তাদের লিখিত প্রস্তুতি নেওয়া উচিত। ভাইয়া পাস যদি কোনো কারণে না করেন সেটা ফিউচার, কিন্তু কোনো কারণে যদি আপনি পাস করে ফেলেন তাহলে কিন্তু ভাইয়া আপনি প্রস্তুতি না নিলে কিন্তু একদম পুরাই হতাশ হয়ে যাবেন বা ঝামেলায় পড়ে যাবেন। এই জন্য যাদের মনে হয় 40+ পাবো তারা নিবন্ধনের প্রস্তুতি নেওয়া উচিত, লিখিতের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেন ইনশাআল্লাহ। তো আমাদের যারা লিখিত কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য মাত্র 1500 টাকা। আপনার এই 1500 টাকা দিয়ে কিন্তু যে কোনো বিষয়, বাংলা, ইংরেজি, সায়েন্স, কমার্স, আর্টসের যে কোনো বিষয়ে ভর্তি হইতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা ভর্তি হতে চাচ্ছেন ভাইয়া 017550721 নম্বরটা বুঝে গেছে না? আচ্ছা 90 আর 01767265758 এই দুইটা নাম্বার বিকাশ নগদ। যেহেতু এই নাম্বারগুলো পার্সোনাল, আপনারা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে প্রিয় ভাই বোন আমার আপনারা কিন্তু এই নাম্বারে মেসেজ করবেন। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে যারা টাকা পাঠাচ্ছেন আমাকে একটু কমেন্টে জানাবেন যে ভাইয়া টাকা পাঠিয়েছি, টাকা পাঠানো ডান, তাহলে আমি এখনই গ্রুপে অ্যাড করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আমি আবার বলছি, সত্যিকার অর্থে যাদের টার্গেট যে ভাইয়া জীবনে ভালো কিছু করতে চাই এবং 3 মাস জব মেডিসিনকে সময় দিয়ে ইনশাআল্লাহ আগামী 3 মাসের মধ্যে আমি একটা চাকরি নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ, তারাই শুধু আপনারা কি বলে এই সিরিয়াসনেস এই মুহূর্তে অথবা এই সিরিয়াস এই মোমেন্টে আপনারা কি করবেন, একটা নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করবেন ইনশাআল্লাহ যে আগামী 3 মাসের মধ্যে আমার চাকরি লাগবে। আমি আবার বলছি, টাকার দিকে তাকায়েন না, যদিও টাকা খুব বেশি না তবুও বলছি টাকার দিকে তাকায়েন না, কারণ টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ জীবনে বারবার আসে না। একবার যদি সময়টা শেষ হয়ে যায় বা বয়স শেষ হয়ে যায়, শত কান্নাকাটি করেও কিন্তু আপনি এই বয়সটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। এই জন্য এখনো সময় আছে, একটু সিরিয়াস হন, অনুরোধ করছি। এজ এ বড় ভাই বলেন, স্যার বলেন, একটু সিরিয়াস হন, একটু সিরিয়াস হন, একটু সিরিয়াস হন। নিজের বাবা মায়ের কথা ভেবে হইলেও পড়াশোনা করেন, কত কষ্ট করে আপনার বড় করছে একটাবার একটু চিন্তা করেন ছোটবেলায়, হ্যাঁ তাই না বলেন? মা মুরগির ডিম গুলাকে রেখে রেখে বিক্রি করে ওই ডিমের টাকাটা আপনাকে পাঠাইতো। অনেকে হ্যাঁ বাবা মা গরুর বলে যে দুধ বিক্রি করে এই টাকা আপনাকে পাঠাইতো। বাড়িতে সবজি চাষ করতো, একটু সবজি হইতো, তাই না বলেন? হ্যাঁ একটা লাউ বিক্রি করে, ওই একটা মিষ্টি কুমড়া বিক্রি করে, একটু চিচিঙ্গা বিক্রি করে, তাই না বলেন? এই টাকাটা জমায় জমায় মা আপনাকে পাঠাইতো। মা মুরগি পালতো, ওই মুরগিগুলা ওই হাঁসগুলা বিক্রি করে আপনাকে টাকা পাঠাইতো। দেখেন মনে পড়ে কিনা, দেখেন মনে পড়ে কিনা। আপনি কি হতভাগা সন্তান হইতে চান? বলেন, বাবা মায়ের মনটা ভেঙে দিতে চান? আর কতকাল বাবা মাকে কষ্ট দিবেন? আর কতকাল বাবা মা থেকে টাকা নেবেন? এই জন্য বাবা মায়ের থেকে টাকা নেওয়া বন্ধ করেন, বাবা মাকে টাকা দেওয়ার চিন্তা করেন। যেদিন থেকে আপনি চিন্তা করবেন যে আমি বাবা মায়ের থেকে টাকা নিব না, বাবা মাকে টাকা দিব, বিলিভ মি, আল্লাহ নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন এবং অবশ্যই দেখবেন যে আপনি নিজের মধ্যে একটা নতুন করে অনুপ্রেরণা খুঁজে পাবেন এবং এই অনুপ্রেরণা দিয়ে আপনি দেখবেন আল্লাহ চাইতে অনেক দূর যেতে পারবেন। এই জন্য ভাই প্লিজ অনুরোধ করি, বাবা মায়ের কাছে টাকা নেওয়া বন্ধ করেন প্লিজ, আর নিয়েন না, দেওয়ার চিন্তা করেন। এখন আপনার নেওয়ার না দেওয়ার সময়, ঠিক আছে ইনশাল্লাহ? এখন নেওয়ার না দেওয়ার সময়। ভাইয়া টাকা পাঠাবো, হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন, টাকা পাঠায় একটু লেখেন যে ভাইয়া পেমেন্ট ডান, তাহলে আমি অ্যাড করার ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ সিক্রেট গ্রুপে ক্লাসগুলো হবে এবং ক্লাসগুলো রেকর্ড থাকবে ইনশাল্লাহ, সব ক্লাস রেকর্ড থাকবে। হ্যাঁ সব ক্লাস রেকর্ড থাকবে, তার মানে যখন খুশি তখন দেখতে পারবেন, সকাল বিকাল দুপুর রাত যখন খুশি তখন দেখতে পারবেন। এবং আরেকটা গুড নিউজ হচ্ছে, আপনারা যেহেতু ঈদের পরেই মানে রেলওয়ে কর্তৃপক্ষের পরীক্ষা হবে, তারপর হচ্ছে খাদ্য অধিদপ্তর পরীক্ষা হবে, স্বাস্থ্য অধিদপ্তর সহ অনেকগুলা পরীক্ষা হবে, সেক্ষেত্রে আমাদের যারা 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হবেন নতুন ব্যাচে, আমাদের আগের একটা কোর্স আছে আলহামদুলিল্লাহ, ওই কোর্সের ক্লাস শেষ হয়ে গেছে, তার মানে ওই কোর্সের ক্লাসগুলো রেকর্ড করা আছে, ওই কোর্সের ক্লাসগুলো আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিব আলহামদুলিল্লাহ বলেন। যেহেতু এখন চাইলেও আপনি কথার কথা 1 মাসে, হ্যাঁ যেহেতু মানে ঈদের পরপরই আপনি চাইলেও তো শেষ করতে পারবেন না, যেহেতু আমাদের কোর্সটা 2.5 মাস 3 মাস সময় লাগবে। ধরেন আপনার পরীক্ষার বাকি আছে 1 মাস, আপনি কি করবেন বলেন? তো আমরা 11 থেকে 20তম গ্রেডের আমাদের যেই পুরাতন ব্যাচ আছে, এই নতুন ব্যাচে তো আমরা আপনাকে অ্যাড করবো ইনশাআল্লাহ, সাথে আমাদের যে পুরাতন ব্যাচ আছে যেখানে সবগুলো ক্লাস হয়ে গেছে, ওই ক্লাসে ফ্রিতে অ্যাড করাই দিব। তার মানে 1 কোর্সে ভর্তি হয়ে 2 কোর্সের জিনিস পেয়ে যাচ্ছেন, যাতে করে আপনি রেকর্ড ক্লাসগুলো কথা ঈদের ছুটিতে সবগুলো ক্লাস দেখে ফেলবেন, বসে বসে সবাই আনন্দ করবে, ফুর্তি করবে, আর আপনি বসে বসে ক্লাস দেখবেন। সবগুলো ক্লাস দেখে ফেললে কি হবে ইনশাআল্লাহ, দেখবেন যে আইসা পরীক্ষা দিলে আল্লাহ চাইতে টিকে গেছেন। হয়তো আল্লাহ যদি চায় অবশ্যই টিকতে পারবেন, কারণ যারা টিকে তারা মানুষ না, ডট 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 মানুষ, আপনিও মানুষ, তাই না? আপনিও পারবেন ইনশাআল্লাহ, আপনিও পারবেন ইনশাআল্লাহ। তো সত্যিকার অর্থে যাদের মনে হয় যে ভাইয়া আমার একটা চাকরি দরকার, সত্যিকার অর্থে যাদের মনে হয় আমার একটা চাকরি দরকার, সত্যিকার অর্থে যাদের মনে হয় আমার বাবা মার মুখে আমি হাসি ফোটাতে চাই ইনশাআল্লাহ, তো যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে, আমি কোর্সে ভর্তি হওয়া জরুরি না, আমি বারবার বুঝাই বলতেছি কোর্সে ভর্তি হওয়া জরুরি না, কিন্তু কোর্সে ভর্তি হলে আপনার মধ্যে একটা গতিশীলতা কাজ করবে, আপনার মধ্যে একটা দায়বদ্ধতা কাজ করবে যে আমাকে ক্লাসগুলো করতে হবে, কেন কষ্টের টাকা দিয়ে উঠতেছি, আর ক্লাস করতে হবে এটা মনে করে যখন ক্লাস করবেন, তো আল্লাহ চাইতে ইনশাআল্লাহ বাংলা ইংলিশ জিকে ম্যাথ সব যখন শিখে ফেলবেন, আর আপনারা কি আটকায়, অটো চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ, অটো চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ, অটো চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ইনশাআল্লাহ জীবনে একদিনের জন্য হলেও আমাকে জব করে হেল্প, গুড,
আম্মাকে জব করে হেল্প করবো, বাকিটা আল্লাহর হাতে। গুড, মাশাআল্লাহ। 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হতে চাই, কক্সবাজার ব্রাঞ্চে। হ্যাঁ, হয়ে যান, অসুবিধা নাই। 19তম নিবন্ধনের ক্লাস, নতুন গ্রুপে ক্লাস চাই। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ হবে। ফি কত? 11 থেকে 20। ভাই আমাদের 3টা কোর্সের ফি হচ্ছে 2200 টাকা করে ভাই। হ্যাঁ, তবে কালকে 3টা পর্যন্ত আমরা অফার দিয়েছি, মাত্র 1900 টাকায় ভর্তি হয়ে যেতে পারবেন। তারপরও যদি কারো আর্থিক সমস্যা থাকে এই নাম্বারে নাজির স্যারের সাথে যোগাযোগ করবেন, 01755072190। এটা নাসির স্যারের নাম্বার। নাসির স্যারকে ফোন দিয়ে বললেই হবে, স্যার আমার খুব সমস্যা। নাসির স্যার আপনাদেরকে আশা করি বিশেষ ডিসকাউন্ট দিবে। আর আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, যে কোনো ব্যাচে ভর্তি আছেন, তাদের জন্য এই 3টা কোর্সে মাত্র 1650 টাকা কোর্স ফি। ঠিক আছে, যে কোনো ব্যাচে যারা ভর্তি আছেন, আমাদের পুরাতন ব্যাচের যারা স্টুডেন্ট, তাদের জন্য মাত্র 1650 টাকা। ঠিক আছে, ইনশাআল্লাহ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। শুধু ইংলিশ তো সোনামণি নাই প্রিয় ভাই আমার, শুধু ইংরেজি তো নাই। আপনি একটা কাজ করতে পারেন, আপনার যদি শুধু ইংরেজি দরকার হয়, আপনি এই কোর্সটাতে ভর্তি হয়ে যান। এখানে ইংরেজি ক্লাস একটু বেশি হবে। এই কোর্সটাতে ভর্তি হয়ে গিয়ে শুধু ইংরেজি ক্লাসগুলো করলেন, বাকি ক্লাসগুলো না করলেন, সমস্যা নাই। ঠিক আছে, ইনশাআল্লাহ। স্যার আমি আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, কথা বলতে পারেন, সমস্যা নেই, ইনশাআল্লাহ। স্যার নাসির স্যারের নাম্বারে কি নগদ আছে? হ্যাঁ ভাইয়া, এই যে এই 2টা নাম্বারে বিকাশ নগদ আছে। বিকাশ নগদ পার্সোনাল নাম্বার, পার্সোনাল বিকাশ নগদ পার্সোনাল। ভাই আমি রাগ করবেন না, আমি কি 1-2 জন, আমি কি কিছু ভাই বোন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, যারা অনেক সিরিয়াস, এখনই টাকা পাঠিয়ে ডান লিখেছেন, অনেক ধন্যবাদ। আমি কি আর কাউকে দেখতে পাবো ইনশাআল্লাহ? এমন কেউ কি আছেন আর 2-1 জন? আচ্ছা, এখনই যে ভাইয়া আমি এখনই পেমেন্ট করলাম এবং এখনই ওয়াদা করলাম আপনাদের সাথে পড়াশোনা শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, যারা টাকা পাঠাচ্ছেন একটু পেমেন্ট করে ডান লিখেন। অনেকে টাকা পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ, একটু ডান লিখেন যে ভাইয়া টাকা পাঠানো ডান। নাসির স্যারের নাম্বারটা প্লিজ আবার একটু রিপিট করেন। ওকে, 01755072190, 01755072190, 01755072190। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, কল দিলে রিসিভ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রাইমারিতে এই বছর আবার নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। স্যার 11 থেকে 20তম গ্রেডে হ্যাঁ ভর্তি হয়ে যান। হ্যাঁ, 3টা কোর্স ফি কি 1900? না ভাইয়া, 3টা কোর্সই 1900 না প্রিয় ভাই আমার। প্রাইমারি 1900 টাকা, নিবন্ধন 1900 টাকা, সরি মানে প্রত্যেকটা কোর্সই হচ্ছে 2200 টাকা করে। হ্যাঁ, 19তম নিবন্ধন 2200 টাকা, প্রাইমারি 2200 টাকা এবং 11 থেকে 20তম গ্রেড 2200 টাকা। আপনারা যদি যে কোনো কোর্সে ভর্তি হতে চান এখন 1900 টাকা করে লাগবে। কথার কথা, আপনি যদি নিবন্ধনে ভর্তি হতে চান 1900 টাকা পাঠাইতে হবে, প্রাইমারিতে ভর্তি হতে চান 1900 পাঠাইতে হবে, এবং আপনি যদি কথার কথা 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হতে চান 1900 টাকা পাঠাইতে হবে। একসাথে যদি 2টাতে ভর্তি হয়ে যান, যে কোনো 2টাতে, একসাথে 2টা, আচ্ছা যান, কেউ যদি 2টা কোর্সে একসাথে ভর্তি হন, আচ্ছা অফার দিয়ে দিচ্ছি, যান মাত্র কত পাঠাবেন বলেন, কত বলবো আপনাদেরকে? আপনারা 1900 করে 3800 টাকা আসে, আপনারা 3800 টাকা পাঠানোর দরকার নাই, মাত্র 3000 টাকা পাঠাবেন, তাহলেই হবে। যান, 2টা কোর্সে ভর্তি হলে 3000 টাকা পাঠাইলেই হবে। 2টা কোর্সই 2200 করে 4400 টাকা ন্যাচারালি আসে, মানে 4500 টাকা, কিন্তু আপনার জন্য করে দিলাম 3000 টাকা। যে কোনো 2টা কোর্সে, যে ভাই আমি প্রাইমারি নিবন্ধন 2টাই করবো, মাত্র 3000 টাকা পাঠাইলে হবে। অথবা প্রাইমারি 11তম নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড করবো, 3000 পাঠাইলে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আর যারা লিখিত কোর্স করতে চান মাত্র 1500 টাকায় ভর্তি হতে পারবেন। আমাদের লিখিত ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঈদের পর ভর্তি হতে যায়। আচ্ছা ঠিক আছে, ভর্তি হওয়ার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কলেজের রিটেন ক্লাস কবে থেকে শুরু করবে ইনশাআল্লাহ? হোয়াটসঅ্যাপের ইমো নাম্বার। অফলাইনে ক্লাস করার ভর্তি ফি কত? ভাই অফলাইনে ক্লাস করার ভর্তি ফি, অফলাইনে আসেন ইনশাআল্লাহ। অফলাইনে স্যার 19তম নিবন্ধনে ভর্তি হয়েছি। আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, যারা অফলাইনে করতে যাচ্ছেন, আমাদের অফলাইনে কিন্তু আমাদের অনেক জায়গায় ব্রাঞ্চ রয়েছে। ঢাকা, মানে আমাদের ঢাকায় তো শনি রাখরাতে রয়েছে, এখানে রয়েছে বগুড়া ব্রাঞ্চ রয়েছে আমাদের আলহামদুলিল্লাহ, খুলনাতে রয়েছে আমাদের 3টা শাখা, তারপরে আমাদের হচ্ছে বরিশালে আছে, পটুয়াখালীতে আছে, কক্সবাজার আছে, রংপুর আছে, দিনাজপুর আছে। তো যে এলাকায় আছেন ওই এলাকায় ভর্তি হতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, শুধু হাইলাইটস কেনা যাবে না, শুধু হাইলাইটস কেনার কোনো সুযোগ নেই ভাইয়া। আপনি শেষ করে দিচ্ছি ক্লাস, আপনার একটু নাম্বারগুলো আবার স্ক্রিনশট দিয়ে রাখেন। 01555072190, 01767265758। এই 2টা নাম্বারে বিকাশ নগদ রয়েছে, পার্সোনাল নাম্বার। 2টা নাম্বারে টাকা পাঠিয়ে আপনারা স্ক্রিনশট দিলেই হবে। হ্যাঁ, এই 2টা নাম্বারে টাকা পাঠিয়ে এই 2টা নাম্বারে কল দিবেন। এই 2টা নাম্বারে টাকা পাঠিয়ে 2টা নাম্বারে কল দিবেন। আমি আবার বলছি, এই 2টা নাম্বারে টাকা পাঠিয়ে 2টা নাম্বারে কল দিবেন, তাহলে আপনাদেরকে আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সব ক্লাস আজীবন রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা কোর্সের সাথে শীট পাবেন ইনশাআল্লাহ। থাকেন তাহলে, সবার জন্য অনেক দোয়া এবং অনেক শুভকামনা রইলো। যারা সত্যি অর্থে বাবা মাকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, পড়াশোনা শুরু করেন, কোর্সে ভর্তি হন বা না হন, পড়াশোনা শুরু করে দেন ইনশাআল্লাহ। আশা করি ভালো কিছু হবে। থাকেন তাহলে, সবার জন্য অনেক 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 দোয়া এবং শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।